আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 আমাদের একাডেমিক প্রোগ্রামের বাচ্চা লোক। মনে হচ্ছে যেন অনেক অনেক দিন পরে আপনাদের সবার সাথে দেখা হয়েছে। আপনাদেরকে খুব মিস করছিলাম, একদম লিটারেলি। ক্লাস ছাড়া বিগত 7-8 দিন কেমন জানি একটু ফাঁকা ফাঁকা শূন্য শূন্য লাগছিল। তো আজকে থেকেই আমাদের কোয়ার্টার 3 এর সমস্ত ক্লাস শুরু হয়ে গেছে। আপনাদের মোটামুটি আজকে 3টা ক্লাস আছে। তো আজকে প্রথম ক্লাসে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে, আলহামদুলিল্লাহ খুবই খুশির খবর। তো দেখতে পাচ্ছি শারমিন, মুনিরা, মেহজাবিন, অভি, সাদিয়া, রনক, শ্রাবন্তী, তাহসান, আহসান, শাওরিয়ার, সঞ্জিদা, নিয়ন, মিজানুর রহমান, আলিফা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। আজকে থেকে আমরা হচ্ছে আমাদের স্থির তড়িৎ এই চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারে মূলত আমরা হচ্ছে কুলম্বের বল, তারপর বলের পরে হচ্ছে প্রাবল্য, প্রাবল্যের সাথে হচ্ছে বিভব, এই সমস্ত জিনিসপত্র নিয়ে কথা বলি। এর পরে একটু সামনে আগাইলে আমরা হচ্ছে তড়িৎ দ্বিমেরু, এটা একটা নতুন কনসেপ্ট আমাদের জন্য, এসএসসি তে ছিল না, এইচএসসি তে আসার পর আসছে। তো এই তড়িৎ দ্বিমেরু নিয়ে আমরা অনেক অনেক বেশি কথা বলবো। এবং তারপরে হচ্ছে ধারক নিয়ে কিছু কথাবার্তা আছে, এবং শেষে হচ্ছে গাউসের সূত্র, যেখানে হচ্ছে আমরা তড়িৎ ফ্লাক্স বের করতে পারি। তো এই চ্যাপ্টারে একটা ছোট্ট কথা সবাইকে একটু বলে দেই, এইটা সামনে গেলেও আমি অনেকবার বলবো, যে আমাদের যে মেইন 3টে টপিক আছে এই চ্যাপ্টারে, একটা হচ্ছে বল, একটা হচ্ছে প্রাবল্য, আর একটা হচ্ছে বিভব। এর মধ্যে বল আর প্রাবল্য দুইটাই হচ্ছে ভেক্টর রাশি। তো যখনই আপনাকে কোনো একটা বিন্দুতে বলের মান বের করতে বলবে, কোনো একটা বিন্দুতে প্রাবল্যের মান বের করতে বলবে, আপনি দেখবেন যে চট করেই কেন জানি না সামান্তরিক সূত্রটা ঢুকে যাচ্ছে, বা কেন জানি না এখানে হচ্ছে ওই ফোর্সের ইকুইলিব্রিয়াম বের করতে গিয়ে উপাংশে ভাগ করার ব্যাপার স্যাপার চলে আসতেছে। মানে এই স্থির তড়িৎ চ্যাপ্টারের ভিতরে আপনার অনেক বেশি পরিমাণে হচ্ছে ভেক্টর চ্যাপ্টারের কনসেপশন লাগবে, সামান্তরিক সূত্র লাগবে, লম্বাংশ উপপাদ্য লাগতে পারে, উপাংশে ভাগ করার জিনিসপত্র লাগতে পারে। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, অন্তর ভাইয়া তো অবশ্যই আসবে, অন্তর ভাইয়া তো আপনাদের ক্লাস নিবেই। অন্তর ভাইয়াকে আলাদা করে ক্লাসে ডাকার কি কারণ থাকতে পারে জানি না। আর আপনারা যদি অন্তর ভাইয়ার ফিজিক্স ক্লাস করতে চান, তাহলে অবশ্যই প্রি মেডিকেল বা মেডিকেলের কোর্সে জয়েন করতে হবে। আমাদের রেগুলার একাডেমিকের ক্লাসে মোস্ট প্রবাবলি অন্তর ভাইয়া ফিজিক্স ক্লাস করাবেন না। তারপর আমি অন্তরকে বলে দেখবো যে আসো ভাই, এক আধটা ক্লাস একটু একদিন একটু ছেলেপেলে গুলাকে একটু দেখায় যাও যে মেডিকেলে আমরা এইভাবে ফিজিক্স পড়াই। তো ব্যাপারটা সুন্দর হবে বলে আশা করছি। ঠিক আছে। আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এই লম্বা ছুটির মধ্যে নিজের আত্মীয় পরিজন বাসায় গিয়ে ঘুরে আসছি, বেশ আনন্দ ফুর্তি করে আসছি, বাবা মার সাথে দেখা করে আসছি, আত্মীয় স্বজনের সাথে দেখা হয়েছে। আলহামদুলিল্লাহ বেশ একটা সুন্দর সময় কাটাইছি। মানে ছুটিটা ফ্যামিলির সাথে, যেহেতু আমি ঢাকায় থাকি, আমার ফ্যামিলি ঢাকার বাইরে থাকেন, মানে আমার বাবা মা ঢাকার বাইরে থাকেন। তো ঢাকার বাইরে গিয়ে তাদের সাথে দেখা সাক্ষাৎ করে আসছি। আচ্ছা, জুবাইর বলছো তুমি হচ্ছে নিউ, ঠিক হতে, ওকে ফাইন। তো আমার আব্বু আম্মুর বাড়ি হচ্ছে চিটাগাং, আর আমি ঢাকাতেই থাকি। তো এই সমস্ত জিনিসপত্র হচ্ছে আসবে না আপনাদের পরীক্ষায়। লামিয়া, তোমার কি এই জিনিসটা মেনশন করা খুব দরকার ছিল? দুষ্টু কোথাকার, একদম দুষ্টু। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আলহামদুলিল্লাহ ফাতেমা আপু ভালো আছেন, শুকর আলহামদুলিল্লাহ ভালো আছেন। আসবে না, এগুলো পরীক্ষায় আসবে না। আমরা একটু চলে আসি আমাদের স্থির তরি চ্যাপ্টারের ভিতরে। ঠিক আছে, কালকে পরীক্ষা ক্লাস কি করবেন? এই যে আলবার্ট ম্যাক্সওয়েল জিজ্ঞেস করছে, তোর নাম যদি আলবার্ট ম্যাক্সওয়েল হয়, তাহলে তো তুই সবকিছুর আবিষ্কারক, তাহলে তোর পরীক্ষা নিয়ে টেনশন করা লাগবে কেন? তুই তো সব পারবি। তোর সূত্রগুলা পোলাপাইন পরীক্ষায় লিখবে, পোলাপাইন পরীক্ষায় লিখে পাস করবে। তোর তো এগুলো নিয়ে টেনশন নাই, তুই সব পারস। তুই বলবি ভাই অ্যাডভান্স ম্যাথ করান, ভাই আইআইটির ম্যাথ করান, এইটা হবে তোর কথা। ঠিক আছে। আচ্ছা, প্র্যাকটিস বুক মোস্ট প্রবাবলি ডাউনলোড করে প্রিন্ট করা যায় না। অ্যাপ থেকে আপনি ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন না। আপনাদের গ্রুপে কিছু প্র্যাকটিস বুক দিয়ে দেওয়া হবে, যে প্র্যাকটিস বুক গুলা সলভ দেওয়া থাকবে না। আপনি শুধু কোয়েশ্চেন পেপার আকারে জিনিসগুলাকে ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন। ঠিক আছে। এই চ্যাপ্টারে তাপগতিবিদ্যার কোনো কনসেপশন লাগবে না। এই চ্যাপ্টারে ভেক্টর চ্যাপ্টারের কনসেপশন লাগবে। ঠিক আছে। এই চ্যাপ্টারে ভেক্টর সাবজেক্টের কনসেপশন লাগবে। ওকে ফাইন। ফিজিক্সে অনেক ভালো ভালো নাম্বার পাইছেন, অনেকে অনেক কথা বলছেন গ্যাপ পড়ে গেছে না কি কি জানি হয়েছে। কোয়ার্টারের শুরুতে গ্যাপ পড়ার কথা না। আর আপনি যদি আগের কোয়ার্টারের চ্যাপ্টার গুলার কথা বলেন, তাইলে তো আপনি এই বন্ধের মধ্যেই পড়ে ফেলতে পারতেন। আমরা এই বন্ধের মধ্যে একাধিকবার করে আওয়াজ দিচ্ছি যে পুরানো পড়াগুলা রিভিশন দিয়ে ফেলো, পড়ে ফেলো। বারবার আমরা এই কথাগুলা বলছি। এই চ্যাপ্টারে আগের একটাই চ্যাপ্টারের কনসেপশন লাগবে, আমি সবার উদ্দেশ্যে আবার বলছি, সেটা হচ্ছে ভেক্টর। ভেক্টরের সামান্তরিক সূত্র, ভেক্টরের লম্বাংশ উপপাদ্য, ভেক্টরের উপাংশে ভাগ করা, এই সমস্ত জিনিসপত্রগুলা আমাদের দরকার হবে। ঠিক আছে। ওকে। আচ্ছা, শাহাদাত ভাই কি হেল্প লাগবে ক্লাসের পরে বললেন, আমরা আপাতত একটু
পড়ালেখায় ফেরত যাই, পড়ালেখাটা আমরা একটু শুরু করি। ওকে, অনেকে অনেক ভালো ভালো নাম্বার পাইছেন, এই যে 85% মার্কস পাইছেন হাফ ইয়ারলি পরীক্ষায়, গুড, ভেরি গুড। আচ্ছা, শুরু করি। সো আমার নাম ঠিকানা অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি, আমি মাসুদ জাভেদ জিমি, বুয়েটে পড়াশোনা করেছিলাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, আর এই মুহূর্তে শিখর সাথে আছি, আপনাদের সাথে ফিজিক্স ক্লাসে দেখা হবে। এবং এই হচ্ছে আমাদের আজকের ক্লাসে পড়ার টপিক, ঠিক আছে? সো আজকের ক্লাসে আমরা মূলত আধান বা চার্জ নিয়ে কথা বলবো, আধানের কোয়ান্টায়ন, আধানের সংরক্ষণশীলতা, কুলম্বের সূত্র এবং বেশ কয়েকটা ম্যাথ আমরা সলভ করব। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের পড়ালেখা, ঠিক আছে? অনেকে অনেক ভালো ভালো নাম্বার পাইছেন, তো আমরা সেই সমস্ত নাম্বারের গল্প চাই হচ্ছে যে আপনারা জারি রাখেন। এই ভালো নাম্বার পাওয়া আপনাদের টিল এইচএসসি, টিল অ্যাডমিশন পর্যন্ত আপনাদের এই ভালো নাম্বার পাওয়ার যে যাত্রাটা আছে, এই যাত্রাটা শুভ হোক, সুন্দর হোক। শুভ ভাইয়ের নাম চলে আসছে, তো আসবেই, ঠিক আছে? আমিও সতীর্থ ভাই আপনাদের সবাইকে অনেকদিন পরে আপনাকে দেখতে চাইছি, মানে দেখতে পাইছি আপনাদের সবাইকে, এই যে এখানে বুয়েটে পড়তে চায় ছেলেপেলেরা আছে। আচ্ছা আসেন, আজকে আমরা বুয়েট স্ট্যান্ডার্ডও বেশ কয়েকটা ম্যাথ সলভ করব। তো বাচ্চা লোক, লাভ ইউ এভরিওয়ান, আসেন আমরা আমাদের ক্লাসটা শুরু করে ফেলি। তো ফার্স্টে হচ্ছে আধান। আধান বলতে আমরা কি বুঝি? আধান বলতে আমরা শুরুতেই যে জিনিসটা বুঝি যে আমাদের তিনটা বেসিক যে চার্জ আছে, পজিটিভ, নেগেটিভ এবং নিউট্রাল, অর্থাৎ হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই তিনটাকেই আমরা হচ্ছে মৌলিক কণিকা সমূহ, পদার্থ গঠনকারী মৌলিক কণিকা সমূহের যে বৈশিষ্ট্যমূলক ধর্মগুলো রয়েছে সেগুলাকে বলি হচ্ছে আমরা আধান। তো একদম খুব সহজ শুরুর এই এক্সাম্পলটা আপনারা সবাই জানেন, একটা চিরুনি দিয়ে যদি আপনি আপনার শুকনো মাথাটা খুব ভালো করে আঁচড়ান, তো ওই চিরুনিটা তখন ছোট ছোট কাগজের টুকরাকে কি করতে পারে, ছোট ছোট কাগজের টুকরাকে অ্যাট্রাক্ট করতে পারে, আকর্ষণ করতে পারে। ওর মধ্যে একটা স্থির বৈদ্যুতিক বল, একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল তৈরি হয় এই কারণে। তো এইটা আধানের উপস্থিতির একটা বেসিক প্রমাণ আপনাকে দেয়। আধানের উপস্থিতির আরো অনেক প্রমাণ আছে, এগুলো আমরা আস্তে আস্তে সামনে গিয়ে দেখব। তো আধানের সংজ্ঞাটা আমরা কি বলছিলাম, যে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা সমূহের বৈশিষ্ট্যমূলক ধর্মকে আমরা বলি হচ্ছে আধান। অর্থাৎ নেগেটিভ চার্জের বৈশিষ্ট্যমূলক ধর্ম কে দেখায়? ইলেকট্রন। তো এই কারণে নেগেটিভ চার্জের বৈশিষ্ট্যমূলক ধর্ম হিসেবে ইলেকট্রন হচ্ছে একটা আধান। সিমিলার, পজিটিভ চার্জের বৈশিষ্ট্যমূলক ধর্মকে দেখায় প্রোটন। তো প্রোটন হচ্ছে পজিটিভ চার্জের আধান। আর কোন আধানটা পজিটিভ নেগেটিভ কোনোটাই দেখায় না, সেটা হচ্ছে নিউট্রন। তো আধানের সংজ্ঞা জিজ্ঞেস করছে অনেকেই। আধানের সংজ্ঞা হচ্ছে এইটা, যে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা সমূহের বৈশিষ্ট্যমূলক ধর্ম, বৈশিষ্ট্যমূলক ধর্ম যে নেগেটিভ নেগেটিভকে রিপালস করে বা বিকর্ষণ করে, পজিটিভ পজিটিভকে বিকর্ষণ করে, আবার পজিটিভ নেগেটিভকে হচ্ছে আকর্ষণ করে। তো এই যে আকর্ষণ বিকর্ষণের ব্যাপার, হ্যাঁ আমরা চেষ্টা করি আপনাদেরকে আমাদের ক্লাসে আকর্ষণ করার জন্য, আপনারা যাতে সবাই ক্লাসে থাকেন। তো এইটাই হচ্ছে আধান বা চার্জ। তো এখানে একটা ছোট্ট কথা একটু বলে নেই, যেমন আমরা যেটা জানি যে ইলেকট্রনের চার্জ সমান কি? ইলেকট্রনের চার্জ সমান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। তো এইটা কয়টা ইলেকট্রনের চার্জ? এইটা ডেফিনেটলি হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ। একটা ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে 1 কুলম সমান কি আসবে? 1 কুলম সমান সমান আসবে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻⁻19টি ইলেকট্রন। মানে এইটাকে যদি আপনি উল্টায় দেন তাহলে এত সংখ্যক ইলেকট্রন আপনি পেয়ে যাবেন। তো এইটাকে যদি ওইটা দিয়ে ভাগ করে ফেলি, 1 ডিভাইডেড বাই 1.6 ডিভাইডেড বাই 10⁻⁻19 করলে আসে হচ্ছে, বা এখান থেকে আমরা লিখতে পারি কি, এখান থেকে আমরা লিখতে পারি 1 কুলম সমান সমান হচ্ছে 6.25 ইন্টু 10⁻18টি ইলেকট্রন। তো 1 কুলম চার্জের ভিতরে এই সংখ্যক ইলেকট্রন থাকে, 6.25 ইন্টু 10⁻18। এত সংখ্যক ইলেকট্রন থাকে কোথায়? এত সংখ্যক ইলেকট্রন থাকে হচ্ছে 1 কুলম চার্জের ভিতরে, ঠিক আছে? আচ্ছা, এটা একটা জাস্ট সিম্পল এক্সাম্পল বা একটা ক্যালকুলেশন আমরা জেনে রাখলাম। আসেন আমরা সামনে আগাই। ওকে, সো প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ,
তো ধনাত্মক চার্জ থেকে বলরেখাগুলো সবসময় কি হয়, ধনাত্মক চার্জ থেকে বলরেখাগুলো সবসময় হচ্ছে বের হয়ে যায়, আর ঋণাত্মক চার্জের ভিতরে বলরেখাগুলা সবাই হচ্ছে প্রবেশ করে। এটা যখন আমরা প্রাবল্যের কনসেপশন পড়বো তখন আরো ভালো করে জানবো। আচ্ছা, তড়িতাহিত বস্তু, তড়িতাহিত বস্তু কিরকম হইতে পারে? তড়িতাহিত বস্তু হইতে পারে হচ্ছে দুই রকম হইতে পারে তড়িতাহিত বস্তু। একটা হইতে পারে হচ্ছে পজিটিভ তড়িতাহিত বস্তু, আরেকটা হইতে পারে হচ্ছে নেগেটিভ তড়িতাহিত বস্তু। খুব সিম্পল কথা, সাপোজ সোডিয়াম কি করে? সোডিয়াম হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়। এই সোডিয়াম কি করে? সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বের হয়ে যায়। তো সোডিয়াম থেকে যখন একটা ইলেকট্রন বের হয়ে যায় তখন সেই সোডিয়ামটা কি করে? তখন সেই সোডিয়ামটা হচ্ছে সোডিয়াম প্লাস আয়ন গঠন করে। সোডিয়ামটা হচ্ছে একটা প্লাস আয়ন গঠন করে। আবার ক্লোরিন, ক্লোরিন কি করে? ক্লোরিন হচ্ছে ওই একটা ইলেকট্রন গ্রহণ করে। সো ক্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করে তখন সে কি হয়ে যায়? তখন সে হয়ে যায় হচ্ছে ক্লোরিন মাইনাস। তখন সে হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত একটা বস্তু বা একটা মেটাল বা একটা মৌলে পরিণত হয়। ঠিক আছে? আচ্ছা, তো ঘর্ষণের ফলে প্রত্যেক বস্তু অন্য বস্তুকে কম বেশি আকর্ষণের ক্ষমতা অর্জন করে, কারণ সামনে গেলেই আমরা দেখব তড়িৎ ধনাত্মকতা বা তড়িৎ ঋণাত্মকতার একটা সিরিজ আছে। ওই সিরিজ অনুযায়ী যেই বস্তুটা যত বেশি উপরে থাকে সে তত বেশি তড়িৎ ধনাত্মক, আর যেই বস্তুটা যত বেশি নিচে থাকে সে তত বেশি তড়িৎ ঋণাত্মকতা বেশি তার। ঠিক আছে? ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা বেশি। যেই বস্তু যত নিচে থাকে ওই সিরিয়াল অনুযায়ী, সিরিয়ালটা আমাদের বোর্ড স্লাইডেই আছে, আমরা দেখবো খুব ভালো করে। তো বলছে ঘর্ষণের ফলে প্রত্যেক বস্তুই অন্য বস্তুকে কম বেশি আকর্ষণ করার ক্ষমতা অর্জন করে। ওই যে একটা চিরুনি দিয়ে আপনি আপনার শুকনো মাথাটাকে আঁচড়াইছিলেন, তো তখন মাথার সাথে চুলের সাথে চিরুনির ব্রাশের একটা ঘর্ষণ হয়েছিল। তো ওই ঘর্ষণের কারণে চিরুনিটার মধ্যে এক ধরনের ইলেকট্রন অ্যাফিনিটি তৈরি হয়েছে, ওর মধ্যে একটা নেগেটিভ চার্জের ব্যাপার চলে আসছে। হ্যাঁ, একটা হালকা কেমিস্ট্রি ফ্লেভার আছে। সায়েন্সের সব বিষয় আসলে রিলেটেড, যে শুধু কেমিস্ট্রির জ্ঞান, শুধু ফিজিক্সের জ্ঞান, শুধু ম্যাথের জ্ঞান, এরকম কিছু নাই। কিউমুলেটিভ জিনিস সবগুলাই সায়েন্স। আচ্ছা, এই ঘটনাকে তড়িতাহিতকরণ বলে। ঘর্ষণের ফলে যেসব বস্তু অন্য বস্তুকে আকর্ষণ করার ক্ষমতা অর্জন করে তাদেরকে তড়িতাহিত বস্তু বলে। তো পজিটিভ চার্জযুক্ত বস্তুও তড়িতাহিত বস্তু, আর নেগেটিভ চার্জযুক্ত বস্তুও তড়িতাহিত বস্তু। এরা সবাই তড়িতাহিত বস্তু। ঠিক আছে? এই যে কি সব উদ্ভট প্রশ্ন আমাকে ক্লাসে জিজ্ঞেস করা হয়। ক্লোরিন কি ইলেকট্রন ত্যাগ করে না? ক্লোরিনের জন্য ইলেকট্রন ত্যাগ করা কঠিন। ক্লোরিনের সর্ববহিঃস্থ স্তরে 7খান ইলেকট্রন থাকে। ক্লোরিনের কেন এগুলা জিজ্ঞেস করেন? কথা বাড়াইতে ইচ্ছা করে তখন দেখা যাবে গল্প শুরু করছি। ক্লোরিন কেন ইলেকট্রন ত্যাগ করে না এই নিয়ে গল্প শুরু হয়ে গেছে। স্থির তড়িৎ ক্লাস তখন মাঠে মারা যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে সামনে আগাই। না, বায়োলজিও আলাদা কিছু না, বায়োলজিও আমাদের ভিতরে আছে, সবকিছুই কো রিলেটেড। তো ধনাত্মক চার্জের ব্যাপারটা কি? ইলেকট্রন ত্যাগ করবে। যদি কোনো বস্তু, কোনো পদার্থ সে যদি হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে তাহলে আমরা বলতে পারি যে এই বস্তুটার মধ্যে পজিটিভ চার্জ তৈরি হয়েছে। তো ইলেকট্রন সংখ্যা কমে গেলে, তো সহজ বাংলা কথায় যে ধনাত্মক আহিতকরণ বা ধনাত্মক তড়িতাহিত বস্তু কখন তৈরি হবে? যখন হচ্ছে ইলেকট্রন ত্যাগ করবে। ইলেকট্রন ত্যাগ করলে পজিটিভ চার্জ যুক্ত বস্তু হবে। পজিটিভ চার্জ যুক্ত বস্তু। ইলেকট্রন ত্যাগ করলে কি হবে? ইলেকট্রন ত্যাগ করলে সে একটা পজিটিভ চার্জ যুক্ত বস্তুতে পরিণত হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আর ঋণাত্মক তড়িতাহিত বস্তু কি হবে? বিচ্ছিন্ন ইলেকট্রন বা যে কোনো একটা ফ্রি ইলেকট্রন অন্য কোনো পরমাণুর সাথে যুক্ত হলে, ইলেকট্রন অপর কোনো পরমাণুর সাথে যুক্ত হলে, সো এইখানে আমরা কি বলতে পারবো? এইখানে বলতে পারবো ইলেকট্রন গ্রহণ করলে, ইলেকট্রন গ্রহণ করলে নেগেটিভ চার্জ যুক্ত সরি, গলাটা একটু খুশখুশে আছে, তোরা মন খারাপ করিস না। ইলেকট্রন গ্রহণ করলে কি হবে? ইলেকট্রন গ্রহণ করলে সেইটা হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত বস্তুতে পরিণত হয়। এইটার এক্সাম্পল হইতে পারে হচ্ছে ক্লোরিন মাইনাস, এবং আগেরটার এক্সাম্পল হইতে পারে হচ্ছে ইদার সোডিয়াম প্লাস, অথবা হইতে পারে হচ্ছে আয়রন 2+, আয়রন 3+, এরকম অনেক কিছু। বেশি লিখবো না, বেশি লিখলে তোরা আবার বলবি কেমিস্ট্রি পড়াচ্ছি। যে ফিজিক্স ক্লাসের মাঝখানে ভাইয়া ধরে এনে আমাদেরকে কেমিস্ট্রি পড়ায় দিল, বলবি কি একটা খারাপ কথা। ঠিক আছে? আচ্ছা,
সামনে আগাইলাম আমরা। আমরা এই চার্টটার কথা বলতেছিলাম। তো এই চার্টে যেই বস্তুর অবস্থান উপরে সেটি ধনাত্মক তড়িতাহিত। তো খেয়াল করেন এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই লাইনে কি বলা হয়েছে, যে বস্তুর অবস্থান উপরে সেটি কি, সেটি হচ্ছে ধনাত্মক তড়িতাহিত বস্তু। উপরের দিকে অবস্থান করলে কি হবে, উপরের দিকে অবস্থান করলে সেইটা হচ্ছে পজিটিভ তড়িতাহিত বস্তু। আর যদি হচ্ছে নিচের দিকে অবস্থান করে তাইলে হচ্ছে নেগেটিভ তড়িতাহিত বস্তু। তাইলে খেয়াল করেন, খুব সিম্পল কথা, আপনি যখন কাচের সাথে রেশমকে ঘষবেন, কাচের সাথে আপনি কি করবেন, কাচের সাথে আপনি রেশমকে ঘষবেন। এই এক্সাম্পলটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখে থাকি। কাচের সাথে আমরা কি করছি, কাচের সাথে আমরা রেশমকে ঘষা দিচ্ছি। তো কাচের সাথে রেশমকে ঘষা দিলে রেশমে তৈরি হবে হচ্ছে নেগেটিভ চার্জ এবং কাচের মধ্যে তৈরি হবে হচ্ছে পজিটিভ চার্জ। আশা করি বুঝতে পারছেন। এই যে সিরিয়াল 1 থেকে 18 পর্যন্ত একটা সিরিয়াল দেওয়া আছে, এই সিরিয়ালের মধ্যে উপরের দিকে যারা থাকবে এরা হচ্ছে পজিটিভ চার্জে আহিত হবে বা পজিটিভ চার্জে চার্জিত হবে। আর নিচের দিকে যেই বস্তুগুলা থাকবে সেগুলা হচ্ছে নেগেটিভ চার্জে চার্জিত হবে। ঠিক আছে, তড়িতাহিত মানে হচ্ছে চার্জ তৈরি হওয়া, যে কোনো একটা চার্জ ইদার পজিটিভ চার্জে চার্জিত হইলো অথবা নেগেটিভ চার্জে চার্জিত হইলো। আচ্ছা, এই যে ছক, এই ছকের 1 থেকে 18 পর্যন্ত হুবহু আপনাদের মুখস্থ করে ফেলার কোনো দরকার নাই। এই জিনিস থেকে আপনার পরীক্ষায় অনেক বেশি কিছু আসবে না। খুব অল্প দু একটা জিনিসপত্র আপনি মনে রাখেন, পশম বা ফ্লানেল, কাঁচেরটা তো লিখাই আছে, রেশম তো লিখাই আছে। আপনি চাইলে মনে রাখতে পারেন তুলা, কাঠ, এরকম দুই একটা মনে রাখেন। খুব বেশি একদম 1 থেকে 18 পর্যন্ত আপনার সবগুলা লাইন ধরে মুখস্থ করার দরকার নাই। 16তে লিখা আছে ইবোনাইট। ইবোনাইট এক ধরনের ম্যাটেরিয়াল, ইবোনাইট। ঠিক আছে, না না এগুলো মুখস্থ করতে হবে না। ওকে, বুঝতে পারছি। সো যেই বস্তুর অবস্থান উপরে সেটা হচ্ছে পজিটিভ চার্জে আহিত, আর যেই বস্তুর অবস্থান নিচে সেটা হচ্ছে নেগেটিভ চার্জে আহিত। ঠিক আছে, ওকে ফাইন, সামনে আগাই। সামনে আগাই, এরপরে চলে আসি হচ্ছে আধানের কোয়ান্টায়ন। এরপরে কি আছে আমাদের টপিক, এরপরে আমাদের টপিক হচ্ছে আধানের কোয়ান্টায়ন। আমরা আস্তে ধীরে একটু সিরিয়াস পড়ালেখার দিকে যাচ্ছি। এইসব এবিসিডি পড়ালেখা না, একটু ভালো পড়ালেখা, যেখানে গেলে আমাদের ম্যাথ করতে হবে, সৃজনশীলে আসবে, সূত্র আছে। তো আধানের কোয়ান্টায়নে বলা হয়েছে যে কোনো একটা পরিবাহীর মধ্যে চার্জ সবসময় থাকবে প্রকৃতিতে পাওয়া সবচাইতে ক্ষুদ্রতম চার্জের। এখন প্রকৃতিতে পাওয়া সবচাইতে ক্ষুদ্রতম চার্জ কি, ইলেকট্রনের চার্জ বা প্রোটনের চার্জ, দুইটারই মান সমান। সবাই কথা শুনো, আজ এরা টেক্সটিং করতে থাকলে ইম্পর্টেন্ট কথা মিস করে ফেলবা। এমন কথা তুমি আমাকে জিজ্ঞেস করবা যেটা আমি অলরেডি তোমাকে বলতেছি। তো প্লিজ মনোযোগ দিয়ে কথা শুনো। প্রকৃতিতে পাওয়া সবচাইতে ক্ষুদ্রতম চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক। তো প্রকৃতিতে পাওয়া সবচাইতে ক্ষুদ্রতম চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জ বা প্রোটনের চার্জ, এবং যেইটার ভ্যালুটা আসলে কত, এই ইলেকট্রনের চার্জ বা প্রোটনের চার্জের ভ্যালুটা হচ্ছে, এই ইলেকট্রনের চার্জ বা প্রোটনের চার্জের ভ্যালুটা কত, ইলেকট্রনের চার্জ বা প্রোটনের চার্জের ভ্যালুটা আমরা সবাই জানি হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তো যে কোনো একটা পরিবাহীতে চার্জের সংখ্যা থাকবে এইটার পূর্ণ সংখ্যার গুণিতক। চার্জের সংখ্যা কি থাকবে, চার্জের সংখ্যা থাকবে হচ্ছে পূর্ণ সংখ্যার গুণিতক। এন এর পরিচয় কি হবে, এন এর পরিচয় হবে হচ্ছে পূর্ণ সংখ্যা। এই সংখ্যাটা হইতে পারে +4, এই সংখ্যাটা হইতে পারে -10, যে কোনো কিছু হইতে পারে। এই যে দেখো এখানে খুব সুন্দর করে একটা কথা তোমাকে হলুদ কালিতে হাইলাইট করে বলে দেওয়া আছে, সবাই একটু খেয়াল করি। বস্তুর আধান 10 গুণ হইতে পারে, 10 গুণ হইতে পারে, অথবা -4 গুণ হইতে পারে, প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু কখনো এইটা ভগ্নাংশ হইতে পারবে না। 7.5, 8.25, -3.5 ভগ্নাংশ হইতে পারবে না, ভগ্নাংশ হইতে পারবে না। আচ্ছা, জিরো হইলে তো আসলে কোনো চার্জ নাই, জিরো হইলে তো কোনো চার্জ নাই। রজন হচ্ছে এক ধরনের ম্যাটেরিয়াল, এটাকে আমি কেমনে বুঝাই, একটু ক্রিস্টাল টাইপসের, এবং জিনিসটা হচ্ছে কি বলবো, ইলেকট্রিক্যাল কাজে ইউজ করা হয়, গালা দেওয়ার জন্য বা সিল করার জন্য।
এটাকে উত্তপ্ত করলে জিনিসটা গলে যায় এবং গলে গিয়ে একটা সলিড সাবস্টেন্সের মতো জোড়া দিয়ে দেয়। ঠিক আছে, জিনিসপত্র ভাঙচুর, হ্যাঁ 3 হইতে পারে, 4 হইতে পারে, -3 -4 সবকিছু হইতে পারে, বাট নেগেটিভ পজিটিভ যাই হোক ভগ্নাংশ হইতে পারবে না। এন সবসময় কি হইতে হবে? এন সবসময় হইতে হবে হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এন হইতে পারে পূর্ণ সংখ্যা। অ্যাম্বার, গন্ধক, এই সবকিছু এক ধরনের ম্যাটেরিয়াল। কোনো কিছু দেখতে ইচ্ছে হইলে গুগলে সার্চ করবি গন্ধক কি, তোর কাছে ছবি সহ পুরোটা চলে আসবে। রজক কি, ছবি সহ পুরোটা চলে আসবে। দশমিক হবে না, দশমিক হবে না। ঠিক আছে, আচ্ছা। তো কোন বস্তুতে মোট আধানের পরিমাণ ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যার গুণিতক হবে, একে কি বলা হয়? একে বলা হয় হচ্ছে আধানের কোয়ান্টায়ন। একে বলা হয় হচ্ছে আধানের কোয়ান্টায়ন। কিউ দিয়ে বোঝানো হয়েছে কোন পরিবাহীর মোট চার্জ। কিউ দিয়ে বোঝানো হয়েছে কোন পরিবাহীর মোট চার্জ। কোন পরিবাহীর মোট চার্জ কি হবে? ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক। ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক। এখানে নেগেটিভ দিয়ে নেগেটিভ বুঝায় সাইমা আপু, নেগেটিভ দিয়ে নেগেটিভ বুঝায় মাইনাস চার্জ, নেগেটিভ চার্জ। বুঝতে পারছি, জটিল সংখ্যা হবে, হবে হবে জটিল সংখ্যা হবে। তাহমিদ ইসলাম খুব দুষ্টুমি করছো। আচ্ছা, চলে আসি আধানের সংরক্ষণশীলতা। জাস্ট ইজি একটা টপিক, আমরা জাস্ট টপিকটা জেনে রাখবো, এটা নিয়ে আমাদের খুব বেশি কিছু কথা বলার নাই। এইটা জাস্ট শক্তির সংরক্ষণশীলতার মতোই। শক্তির সংরক্ষণশীলতায় আমরা কি দেখছিলাম? শক্তি কখনো সৃষ্টি হয় না, শক্তি কখনো ধ্বংস হয় না, শক্তি শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হইতে থাকে। ঠিক আছে, তো আধানের ব্যাপারটাও এরকম, যে আধান কখনো সৃষ্টি হবে না, আধান কখনো ধ্বংস হবে না। আমাদের এই টোটাল পৃথিবীর বা টোটাল ইউনিভার্সের মোট আধানের পরিমাণ ফিক্সড। তো আধান শুধুমাত্র এক পরিবাহী থেকে অন্য পরিবাহীতে স্থানান্তরিত হইতে পারে। আধান কি করতে পারে? আধান এক পরিবাহী থেকে অন্য পরিবাহীতে স্থানান্তরিত হইতে পারে, নাথিং এলস। ঠিক আছে, তো এই যে বলা হয়েছে কোন ভৌত প্রক্রিয়ায়, এই কথাটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, কোন ভৌত প্রক্রিয়ায় আধান এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হতে পারে, কিন্তু নতুন আধান সৃষ্টি হয় না। নতুন আধান সৃষ্টি হয় না, তেমনি কোনো আধান ধ্বংস হয় না। নতুন আধান সৃষ্টি হয় না, অন্য কোনো আধান ধ্বংসও হয় না। ঠিক আছে, যেমন ধরো এখানে দুইটা ম্যাটেরিয়াল আছে, আমি ধরে নিলাম দুইটা ম্যাটেরিয়ালের ভিতরে কি পরিমাণ আধান আছে? এইটার মধ্যে আছে +2 -2, এইটার মধ্যে আছে +3 -3। তাহলে তাদের মোট চার্জের পরিমাণ কত? মোট চার্জের পরিমাণ এখানেও 0, মোট চার্জের পরিমাণ এখানেও 0। এখন এই দুইটাকে মিলে আমরা কি করলাম? এই দুইটাকে মিলে আমরা একটা ঘষা দিলাম। তো এই ঘষাটা দেওয়ার কারণে কি হয়েছে? এইখান থেকে দুইটা নেগেটিভ চার্জ, এইখান থেকে দুইটা নেগেটিভ চার্জ এখানে চলে আসছে। এখান থেকে দুইটা নেগেটিভ চার্জ এখানে চলে আসছে, -2 চলে আসছে এখানে। তো -2 এখানে চলে আসার কারণে কি হবে? এখানে কত ছিল? 2, তাহলে এখানে আসছে কত? -2। সো -2 -4, তো আলটিমেটলি করলে নেট কত হয়ে যাবে? নেট হয়ে যাবে হচ্ছে -2। কারণ এখানে আগে কত ছিল? এখানে ছিল +2 -2, কত আসছে? -2 চলে আসছে। তাহলে +2 -4, +2 -4 করলে কত থাকবে? -2। তো এখানে থাকবে হচ্ছে -2। আর এইখানে দেখেন, এখান থেকে যেহেতু দুইটা বের হয়ে গেছে, এখানে ছিল কয়টা? এখানে ছিল +3 ছিল, -3 ছিল। তো এখানে -3 থেকে -2 চলে গেছে। তো -3 থেকে -2 যদি চলে যায়, -3 থেকে -2 যদি চলে যায়, তো আলটিমেটলি থাকবে কত? আলটিমেটলি থাকবে হচ্ছে -1। তো -1 এখানে থাকতেছে, আর এখানে আছে কত? +3। তো +3 আর -1, তো +3 আর -1 করলে কত আসে? +2 পরিমাণ চার্জ। জাস্ট এক চার্জ থেকে, এক বস্তু থেকে অন্য বস্তুতে আধান চলে গেছে, আর কিছু না। আমরা ধরে নিছি যে আধান -2 কুলম চলে আসছে, ধরে নিছি -2 কুলম আধান চলে আসছে। এইটা চলে আসে ওই যে আমরা একটা ছক দেখছিলাম, ওই ছক অনুযায়ী যেই চার্জের আধান, যত আধান গ্রহণের ক্ষমতা যত বেশি, সে অন্য বস্তু থেকে আধান নিয়ে নেয়, অন্য বস্তু থেকে আধান নিয়ে নেয়। এটা একটা ধাতব পদার্থ, অ্যাম্বার। ঠিক আছে, কত দুষ্ট লিখছে। এটা কি আলু? এটা আলু মনে হচ্ছে তোর কাছে? অদ্ভুত। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি। ধরে নিলাম যে এখানে দুইটা বস্তু আছে, দুইটাই চার্জিত পরিবাহী। একটার মধ্যে, এটা হচ্ছে বিফোর ইন্টারাকশন, এদের মধ্যে কোনো স্পর্শ ঘটে নাই, এদের মধ্যে কোনো স্পর্শ ঘটে নাই।
তো স্পর্শ ঘটার আগে আমি ধরে নিলাম এইখানে চার্জ আছে হচ্ছে +4 কুলম, এইখানে চার্জ আছে হচ্ছে +8 কুলম। তো এর পরেরটাই আমরা কি করছি যে এদের মধ্যে একটা ইন্টারাকশন হয়েছে, যে এদের মধ্যে একটা চার্জের আদান প্রদান হয়েছে, ইন্টারাকশন হয়েছে। তো এই আদান প্রদান হওয়ার কারণে এখানে কত হয়ে গেছে +10। তো +10 হইছে মানে কি, +10 হইছে মানে এখান থেকে +6 বের হয়ে চলে আসছে এইখানে, +6 এখান থেকে বের হয়ে গেছে। তো এখান থেকে +6 বের হয়ে গেছে, সো +4 আর +6 মিলে কত তৈরি করতে +10। তাহলে এইখানে কত আছে, এইখানে আছে এখন, এইখানে কত আছে এখন, এইখানে আছে এখন +2 কুলম আধান, এইখানে আছে +2 কুলম আধান। বুঝি আমরা এটা? ভেরি গুড শ্রাবন্তী, মুস্তাফিজুর, আব্দুর রহমান, তৌফিক, সেজুতি, অনেকে অ্যান্সার করছি, সেখানে +2 কুলম আছে। ভেরি গুড, ভেরি গুড। ওকে ফাইন, আধানের সংরক্ষণশীলতা আমরা দেখে ফেলছি। আমরা একটা ছোট্ট টপিক দেখি, এই টপিকটা দেখে আমরা নামাজের বিরতিতে চলে যাব। তো আধানের তলমাত্রিক ঘনত্ব কি জিনিস, এই টপিকটা আমি জানি না আপনাদের 9-10-এ ছিল কিনা। মনে রাখেন যে কোনো একটা পরিবাহীর মধ্যে, যে কোনো একটা পরিবাহীর মধ্যে মনে করেন একটা পরিবাহী গোলক আছে, তো এই পরিবাহী গোলকের মধ্যে আধান কোথায় থাকে, আধান সবসময় থাকে হচ্ছে পরিবাহীর পৃষ্ঠে। আধান কোথায় থাকে, আধান সবসময় থাকে হচ্ছে পরিবাহীর পৃষ্ঠে, কারণ আধানগুলা একই জাতের আধান, ইলেকট্রন। তো সবগুলা ইলেকট্রন কি করবে, সবগুলা ইলেকট্রন পরস্পর পরস্পরকে বিকর্ষণ করবে। তো এই সবগুলা ইলেকট্রন পরস্পর পরস্পরকে বিকর্ষণ করে ওরা চাইবে সবচাইতে দূরে দূরে অবস্থান করার জন্য, সবচাইতে দূরে দূরে অবস্থান করার জন্য। তো এই দূরে দূরে অবস্থান করার জন্য ওদেরকে কি করতে হয়, সবচাইতে বড় যেই তল, সবচাইতে বড় তল আসলে কোনটা, বাইরের তল, সারফেস এরিয়া, পৃষ্ঠতল। তো পৃষ্ঠতল বরাবর যে কোনো বস্তুর, যে কোনো বস্তু, ধরো এই বস্তুটার কথা চিন্তা করি, তাহলে এই বস্তুতে চার্জ কোথায় থাকবে, এটা যদি একটা পরিবাহী হইতো তো তখন থাকবে হচ্ছে পৃষ্ঠতলে, পৃষ্ঠতলে। কুষ্টিয়ার রোনালদো, সাবাস বেটা, ও বলতে আধান কেন্দ্রে থাকে। না ভাইয়া, আধান কেন্দ্রে থাকে না রোনালদো, আধান থাকে হচ্ছে পৃষ্ঠে, আধান কেন্দ্রে থাকে না, আপনি ভুল জানেন। ঠিক আছে, ওকে ফাইন। তো এই জন্য আমরা আধানের তলমাত্রিক ঘনত্ব বের করি। আমরা কি বের করি, আমরা বের করি হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব, কারণ চার্জ থাকেই হচ্ছে তলে, বস্তুর পৃষ্ঠতলে। তো আধানের তলমাত্রিক ঘনত্ব হলো কোন পরিবাহীর একক পৃষ্ঠের উপর অবস্থিত চার্জের পরিমাণ, এর একক হলো কুলম্ব পার মিটার স্কোয়ার। চার্জের তলমাত্রিক ঘনত্বের একক কুলম্ব পার মিটার স্কোয়ার। তো একক ক্ষেত্রফলে মোট যতটুকু চার্জ আছে, এখানে কিউ দিয়ে কি বুঝাচ্ছি, কিউ দিয়ে বুঝাচ্ছি হচ্ছে মোট চার্জের পরিমাণ, কিউ দিয়ে বুঝাচ্ছি হচ্ছে মোট চার্জের পরিমাণ। এ দিয়ে আমরা কি বুঝাচ্ছি, এ দিয়ে আমরা বুঝাচ্ছি হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এ দিয়ে কি বুঝাচ্ছি, এ দিয়ে বুঝাচ্ছি হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। ঠিক আছে, মোট চার্জের পরিমাণ কিউ ডিভাইডেড বাই পৃষ্ঠতলের ক্ষেত্রফল। ঠিক আছে, প্লাসটা ভিতরে থাকে না, না প্লাস মাইনাস সবগুলাই বাইরে থাকে, প্লাস মাইনাস সবগুলা বাইরে থাকে। কি বলে প্লাস ভিতরে থাকে, এই যদি একটা পরিবাহী গোলক হয়, এইটা যদি একটা পরিবাহী গোলক হয়, তো সবগুলা প্রোটন কোথায় থাকবে, সবগুলা প্রোটন থাকবে হচ্ছে গোলাকার পরিবাহীর পৃষ্ঠে, সবগুলা প্রোটন থাকবে হচ্ছে গোলাকার পরিবাহীর পৃষ্ঠে। চার্জ সর্বদা কোথায় থাকে, চার্জ সর্বদা অবস্থান করে হচ্ছে পৃষ্ঠে অবস্থান করে। পৃষ্ঠ এবং তল একই, পৃষ্ঠতল, 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 পৃষ্ঠ আর তল না, পৃষ্ঠতল একসাথে বলবো। ঠিক আছে, ওকে ফাইন। আমি তেমন কোনো সিরিয়াস কোয়েশ্চেন দেখতে পাই নাই, কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করেন, আমি অবশ্যই বলে দিব। এটা হচ্ছে সিগমা, হ্যাঁ সিগমা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্বের প্রকাশ, সিগমা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্বের প্রকাশ শুধু পরিবাহীর ক্ষেত্রে, শুধু পরিবাহীর ক্ষেত্রে। অপরিবাহীর ক্ষেত্রে আবার আধান চার্জের ভিতরে ঢুকে যায়, অপরিবাহীর ক্ষেত্রে কি হয়, আধান চার্জের ভিতরে ঢুকে যায়। কি বুঝেন নাই তাহসান ভাই, আমরা কি বলছি, আধান সবসময় কোথায় থাকে, আধান থাকে হচ্ছে চার্জের পৃষ্ঠতলে। তো এ ক্ষেত্রফলে, এই যদি ওর বাইরের ক্ষেত্রফল হয়, এই বাইরের ক্ষেত্রফলে কত চার্জ আছে, বাইরের ক্ষেত্রফলে মোট কিউ পরিমাণ চার্জ আছে। তাইলে একক ক্ষেত্রফলে কতটুকু চার্জ আছে, একক ক্ষেত্রফলে যতটুকু চার্জ থাকে তাকেই বলা হয় হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব। একক ক্ষেত্রফলে যতটুকু চার্জ আছে তাকেই বলে হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব। এককটা এখানে
খুব সুন্দর করে বলে দেওয়া আছে, এককটা হচ্ছে কুলম্ব পার মিটার স্কোয়ার। এককটা হচ্ছে কুলম্ব পার মিটার স্কোয়ার। চার্জের একক হচ্ছে কুলম্ব, ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। ঠিক আছে, অপরিবাহিতটা লাগবে না আপাতত, অপরিবাহিতটা আজকে আমাদের দরকার নাই। ঠিক আছে, ওকে, সামনে আগাই। সো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে গোলাকার পরিবাহী দেওয়া থাকবে। তো গোলাকার পরিবাহীর ক্ষেত্রে কি হবে, গোলকের জন্য এই জিনিসটা কার জন্য, এই জিনিসটা সিম্পলি হচ্ছে গোলকের জন্য। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4πr²। তো আমরা এখান থেকে লিখতে পারবো সিগমা সমান সমান কি, সিগমা সমান সমান কিউ এর জায়গায় আপনি লিখতে পারবেন এন ইন্টু ইলেকট্রন ডিভাইডেড বাই হচ্ছে 4πr²। কারণ কিউ সমান সমান আবার কি, কিউ সমান সমান হচ্ছে এন ই। কারণ ওই যে চার্জের কোয়ান্টায়ন, কোনো একটা বস্তুর মধ্যে চার্জ সবসময় কি থাকবে, কোনো একটা বস্তুর মধ্যে চার্জ সবসময় থাকবে হচ্ছে পূর্ণ সংখ্যার গুণিতক। কোন একটা বস্তুর মধ্যে চার্জ সবসময় থাকবে হচ্ছে পূর্ণ সংখ্যার গুণিতক। কুলম্ব পার মিটার স্কোয়ার, না সেন্টিমিটার স্কোয়ার আমরা লিখি না, আমরা এসআই এককে লিখি। তো এসআই এককে কুলম্ব পার মিটার স্কোয়ারই হবে, এসআই এককে কুলম্ব পার মিটার স্কোয়ারই হবে। ঠিক আছে, ওকে ফাইন। সো আমরা একটা নামাজের বিরতিতে চলে যাচ্ছি, বাট বিরতিতে যাওয়ার আগে সবার জন্য ব্রেইন স্টর্মিং এর জন্য একটা ম্যাথ দিয়ে যাচ্ছি। এই ম্যাথের কোয়েশ্চেনটা পড়েন, পড়ে দেখে সলভ করার চেষ্টা করেন। আর সেই সাথে আমরা হচ্ছে নামাজের বিরতিতে চলে যাচ্ছি, এসে হচ্ছে আমরা এই ম্যাথটা সলভ করব, ক্লাসে আগের দিকে সামনের দিকে আগাবো। নামাজের বিরতিতে যাচ্ছি আমরা, কয়টা বাজে হাফিজ ভাই, কত, 32? আমরা 5:42 আবার ইনশাল্লাহ শুরু করতে চাই, দেরি করেন না। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ 5:42 শুরু করতে চাই। ঠিক আছে, গোলকের মাঝখানে কিছু থাকে না, নিরেট গোলক, ফাঁপা গোলক, এই কনসেপশন গুলা পরিবাহীর ক্ষেত্রে আসে না। এগুলো আমি সামনে গেলে বুঝাই দিব। পরিবাহীর ক্ষেত্রে চার্জ সবসময় পৃষ্ঠে থাকে, পরিবাহীর ক্ষেত্রে চার্জ সবসময় পৃষ্ঠে থাকে। তো পরিবাহী গোলক চার্জের সাপেক্ষে অলওয়েজ ফাঁপা। কি বলছি, পরিবাহী গোলক চার্জের সাপেক্ষে অলওয়েজ ফাঁপা, কারণ চার্জ সবসময় পৃষ্ঠে থাকে। চার্জ সবসময় কোথায় থাকে, চার্জ সবসময় পৃষ্ঠে থাকে। ঠিক আছে, ওকে ফাইন, অ্যান্সার টেন্সার বাই করে ফেলছে মানুষজন, আমি গিয়ে জলদি নামাজটা পড়ে আসি। থ্যাংক ইউ।
সাউন্ড দিচ্ছেন ভাই? হ্যালো বাচ্চা লোক, অনেকে অনেক রকম অ্যান্সার বলছেন, আমি তো এখন এক্সাক্ট অ্যান্সারটা জানি না। আসেন চলেন একসাথে মিলাই দেখি হয়েছে কিনা, কার কদ্দূর হয়েছে নাকি হয় নাই, কি অবস্থায় আছে। আসেন চলেন আমরা দেখি। টাইম হয়েছে না? ইয়েস, 42 বাজে। তো আমরা যদি সলভে চলে আসি, এখানে একটু আপনাদের ব্রেনটা খাটাইতে হবে। ফার্স্ট কথা হচ্ছে ব্যাপারটা কিরকম ছিল, এখানে একটা নিরেট গোলাকার পরিবাহী ছিল। তো এটা একটা নিরেট গোলাকার পরিবাহী আমি ধরে নিলাম। এইটা হচ্ছে একটা নিরেট গোলাকার পরিবাহী। তো এই নিরেট গোলাকার পরিবাহীতে কি হয়েছে, এই নিরেট গোলাকার পরিবাহীতে 100টা প্রোটন ছিল। তো এই পুরা সারফেস, এই বাইরের সারফেসে কি ছিল, এই বাইরের সারফেসে হচ্ছে টোটাল 100টা প্রোটন ছিল। 100টা প্রোটন এই পুরা সারফেস জুড়ে ছিল। তো যখন এইটারে আমি কেটে অর্ধেক করে ফেলছি, এটাকে যখন আমি কেটে 2 টুকরা করে ফেলছি, তখন জিনিসটা কিরকম হয়েছে, জিনিসটা এই রকম একটা অর্ধ মানে নারিকেলের বাটির মতো হয়েছে না, বা নারিকেল কাটার পরে যেরকম হয়, বা একটা ছোট্ট বাটি, ঠিক আছে, আমরা ঝোল তরকারি খাওয়ার জন্য যেরকম বাটি ইউজ করি, সেরকম একটা বাটিতে পরিণত হয়েছে। তো এইখানে যদি পুরা গোলকের পৃষ্ঠে 100টা প্রোটন থাকে, পুরা গোলকের পৃষ্ঠে যদি 100টা প্রোটন থাকে, এইখানে কি হবে, এইখানে পুরা গোলকের পৃষ্ঠে 50টা প্রোটন থাকবে। এইটা কি ইমাজিন করা খুব বেশি কষ্ট? পুরা গোলকের পৃষ্ঠে কি হবে, পুরা গোলকের পৃষ্ঠে 50টা প্রোটন থাকবে। আচ্ছা ফাইন, পুরা গোলকের পৃষ্ঠে 50টা প্রোটন আছে। এখন যেটা হচ্ছে, এখন এই যে পুরা গোলকটা ছিল, এই পুরা গোলকটার বাইরের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত ছিল? পুরা গোলকটার বাইরের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ছিল 4πr²। এই জায়গাটা সবাইকে বলবো একটু মনোযোগ দিয়ে বুঝেন, এই জায়গাটা সবাইকে বলবো একটু মনোযোগ দিয়ে বুঝেন, নাইলে পরে গিয়ে হারায় যাবেন। তো পুরা গোলকের বাইরের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত ছিল? পুরা গোলকের বাইরের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ছিল 4πr²। তো যখন এটাকে আপনি কেটে অর্ধেক করছেন, তখন এই যে নিচের বাইরের অংশটুকু, এইটুকু অংশের ক্ষেত্রফল কত হবে? এইটুকু অংশের ক্ষেত্রফল হবে হচ্ছে 2πr²। বাইরের অংশটুকুর ক্ষেত্রফল কত হবে, মানে এই অংশটুকুর কথা বলতেছি, এই অংশটুকুর কথা বলতেছি, এই অংশটুকুর ক্ষেত্রফল কত হবে? এই অংশটুকুর ক্ষেত্রফল হবে হচ্ছে 2πr²। এইটুকু আমরা বুঝতে পারছি। এখন খেয়াল করেন, জিনিসটা ছিল নিরেট, জিনিসটা নিরেট ছিল, তার মানে এর ভিতরটা সম্পূর্ণই হচ্ছে মাল মশলা ম্যাটেরিয়াল দিয়ে পরিপূর্ণ। জিনিসটা যদি একটা লোহার বল হয়, তাহলে ভিতরটা সম্পূর্ণই লোহা দিয়ে পরিপূর্ণ। তো যখন আপনি জিনিসটাকে কেটে অর্ধেক করছেন, ধরেন একটা ফাটা টেনিস বল চিন্তা করেন, বা ওই যে তরকারি ঝোল খাওয়ার যেই বাটি, সেই বাটিটা চিন্তা করেন, কিন্তু বাটির উপরে একটা ঢাকনা দেওয়া আছে। বাটির উপরে কি আছে? একটা ঢাকনা দেওয়া, কারণ জিনিসটা তো ফাঁকা না, গর্ত নাই। বাটিটার ভিতরে আমাদের যে গর্তটা আছে, যে আমরা ঝোল তরকারি রাখতেছি, সেরকম গর্ত নাই। জিনিসটা হচ্ছে সলিড। উপরের যেই তল, উপরের তলটা হচ্ছে সলিড। তো এই যে সলিড সারফেস আছে, এই যে সলিড সারফেস আছে, এই সলিড সারফেসের একটা ক্ষেত্রফল আছে, সেইটা একটা বৃত্তাকার তল। তো এই বৃত্তের ক্ষেত্রফল কত? πr²। বুঝতে পারছি জিনিসটা কি? জিনিসটা হচ্ছে একটা সলিড সারফেস, একটা বাটি আছে, বাটির উপরে একটা ঢাকনি দেওয়া, বাটির উপরে হচ্ছে একটা ঢাকনি দেওয়া। অর্ধেক হয়ে গেছে, কারণ আমাদেরকে কোশ্চেনে বলছে অর্ধগোলক, কোশ্চেনে বলে দেওয়া আছে অর্ধগোলকের কথা। তাহলে নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল কত? নিরেট অর্ধগোলক, নিরেট অর্ধগোলকের কথা যদি বলি, তাহলে নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফলটা আসবে হচ্ছে 2πr² প্লাস πr², বা এইখান থেকে লিখতে পারবো a সমান সমান হচ্ছে 3πr²। নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল কত? নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল হচ্ছে 3πr²। তাইলে আপনি যদি চার্জের তলমাত্রিক ঘনত্ব বাইর করতে চান, তাইলে সিগমা সমান সমান হবে কিউ ডিভাইডেড বাই এ, দ্যাট মিনস হবে এন পি ডিভাইডেড বাই এ, দ্যাট মিনস আসবে হচ্ছে 50 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 ডিভাইডেড বাই হচ্ছে 3 ইন্টু পাই এর ভ্যালু হচ্ছে 3.1416 ইন্টু আর এর ভ্যালু দিয়ে দেওয়া আছে দেখো 40 সেন্টিমিটার, দ্যাট মিনস হচ্ছে 0.4
টোটালটার উপরে স্কোয়ার, একক হচ্ছে কুলম্ব পার মিটার স্কোয়ার, বা এইখান থেকে ক্যালকুলেশন করলে সিগমা ইকুয়ালস টু আমরা বের করে ফেলতে পারবো। সিগমার ভ্যালু কত আসে আমরা একটু দেখি। 50 ইন্টু 1.6 ইন্টু 10⁻³ -19 ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 3.141 হলো না। 50 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 তোদের এতক্ষণে হয়ে যাওয়ার কথা। ডিভাইড বাই 3 ডিভাইডেড বাই 3.1416 ডিভাইড বাই 0.4 স্কোয়ার, 0.4 স্কোয়ার করলে আসে হচ্ছে 5.305, 5.305, 5.305 ইন্টু 10⁻⁻18, 10⁻⁻18 কুলম্ব পার মিটার স্কোয়ার। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। সিগমার ভ্যালু আমাদের কত আসছে? সিগমার ভ্যালু আমাদের আসছে হচ্ছে 5.305, 5.305 into 10⁻⁻18, 5.305 into 10⁻⁻18 কুলম্ব পার মিটার স্কোয়ার। এই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছি? খুব সহজ কথা। একটা নিরেট গোলক ছিল, তো ওই নিরেট গোলকটাকে যখন কেটে অর্ধেক করছি, নিরেট গোলকটাকে যখন কেটে অর্ধেক করছি, তখন বাইরের অংশ গোলকের এই যে নিচের পোর্শন, এই যে নিচের পোর্শন, এই নিচের পোর্শনের ক্ষেত্রফল কত? 2πr²। আর যেই বরাবর এটাকে কাটছি, কাটিং সারফেস, এই সারফেস বরাবর এইখানে কি হয়েছে? একটা নতুন একটা তল উৎপন্ন হয়েছে, যেটা আগে লুকানো ছিল। ধরো একটা বাটি, দুইটা বাটি এরকম একটা আরেকটার উপর দেওয়া ছিল, এই ছিল গোলক। তো যখন এটাকে কেটে ফেলছি, অর্ধেক করে ফেলছি, তখন এখানে একটা সলিড সারফেস। তো এই সলিড সারফেসটা, এই সারফেসটা কিরকম সারফেস? এটা একটা বৃত্তাকার তল, এইটা একটা বৃত্তাকার তল। তো এই বৃত্তাকার তলের ক্ষেত্রফল কত? এই বৃত্তাকার তলের ক্ষেত্রফল হচ্ছে πr²। বৃত্তাকার তলের ক্ষেত্রফল কত? πr²। সো মোট ক্ষেত্রফল কত? মোট ক্ষেত্রফল হচ্ছে 3πr²। ঠিক আছে? না না, ব্যাসার্ধ কেন অর্ধেক হবে? ব্যাসার্ধ যা ছিল তাই থাকবে, ব্যাসার্ধ যা ছিল তাই থাকবে। ব্যাসার্ধ কখনো অর্ধেক হয় নাকি? অদ্ভুত। এন হচ্ছে চার্জের সংখ্যা, এন হচ্ছে চার্জের সংখ্যা। পুরা গোলকে 100টা ইলেকট্রন ছিল, তাইলে সরি প্রোটন ছিল, পুরা গোলকে 100টা প্রোটন ছিল, তাইলে অর্ধ গোলকে প্রোটন থাকবে হচ্ছে 50টা। পুরা গোলকে 100টা প্রোটন ছিল, তাই অর্ধ গোলকে প্রোটন থাকবে হচ্ছে 50টা। ঠিক আছে? আচ্ছা ফাইন, সামনে আগাই আমরা। ওকে, চলে আসি এরপরে আমাদের জগৎ বিখ্যাত সূত্র কুলম্বের সূত্র, যেটা আমরা এই 9-10-এও পড়ছি, অনেক কিছু আছে। তো কি বলা হয়েছে এখানে? নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান। মেইন ব্যাপারটা কি? মেইন ব্যাপারটা হচ্ছে কুলম্বের বল বেসিক্যালি চার্জ দুইটার গুণফলের সমানুপাতিক, এবং কুলম্বের বল হচ্ছে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সো এই যে দুইটা সম্পর্ক আছে, এই দুইটা সম্পর্ককে মিলায় যে সূত্রটা বানানো হয়েছে, সেই সূত্রটা আমরা দেখতে পাচ্ছি। F ইকুয়ালস টু 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই r²। F ইকুয়ালস টু 1/4πε0 Q1 Q2 ডিভাইড বাই r²। সুভানা, আমরা ওই যে 40 সেন্টিমিটার দেওয়া ছিল, ওইটাকে কিন্তু আমরা মিটারে কনভার্ট করে ফেলছি, ওইটাকে আমরা মিটারে কনভার্ট করে ফেলছি। ঠিক আছে? এই জন্য আমরা কুলম্ব পার মিটার স্কোয়ার দিছি। ঠিক আছে? আচ্ছা, তো এইখান থেকে একটু খেয়াল করি, এই যে দেখতে পাচ্ছি যে F ইকুয়ালস টু, সরি, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কি? দেখতে পাচ্ছি F ইকুয়ালস টু হচ্ছে 1 ডিভাইডেড বাই 4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই r²। এখানে এপসাইলন নটটা কি? এপসাইলন নটটা হচ্ছে শূন্য মাধ্যমে তড়িতের ভেদনযোগ্যতা, শূন্য মাধ্যমে তড়িতের ভেদনযোগ্যতা, বা এটাকে বলা হয় হচ্ছে পারমিটিভিটি। শূন্য মাধ্যমে তড়িতের ভেদনযোগ্যতা, বা এটাকে বলা হয় পারমিটিভিটি। এইটার ভ্যালুটা কত? এই এপসাইলন নটের ভ্যালুটা হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12, 8.854 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার পার নিউটন
মিটার স্কোয়ার, 8.854 10⁻⁻11 কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। এখন যদি তোমাকে শূন্য মাধ্যম না বলে অন্য কোনো একটা মাধ্যমের কথা বলে দেয়, শূন্য মাধ্যম না বলে অন্য কোনো একটা মাধ্যমের কথা বলে দিল, সো অন্য কোনো মাধ্যমের কথা যদি বলা হয় যে শূন্য মাধ্যম না, তোমাকে বললো পানি মাধ্যম, অথবা তোমাকে বললো হচ্ছে যে কাঠ দেওয়া আছে, দুইটা চার্জের মাঝখানে কাঠ দেওয়া আছে, বা দুইটা চার্জের মাঝখানে রেশম দেওয়া আছে, এই ধরনের যে কোনো একটা কথা বললো, তো অন্য মাধ্যমের ক্ষেত্রে আমরা লিখবো তড়িৎ ভেদনযোগ্যতা এপসাইলন ইজ ইকুয়ালস টু কে ইন্টু এপসাইলন নট। এখানে কে দিয়ে কি বোঝানো হয়? কে দিয়ে বোঝানো হয় হচ্ছে তড়িৎ মাধ্যমাঙ্ক, কে দিয়ে বোঝানো হয় হচ্ছে তড়িৎ মাধ্যমাঙ্ক। মানে এটা সিম্পলি একটা মাধ্যমের চাইতে অন্য একটা মাধ্যম কতটুকু ঘন এই কথা বোঝায়। ভেদনযোগ্যতা বলতে বোঝানো হয় আসলে কোন মাধ্যমকে ভেদ করতে কত বেশি কষ্ট করা লাগতেছে, মানে বেসিক্যালি ভেদনযোগ্যতাটা হচ্ছে ভেদ করার অযোগ্যতা, ভেদনযোগ্যতাটা হচ্ছে ভেদ করার অযোগ্যতা, ঠিক আছে, ভেদ করার অযোগ্যতা। মানে এখানে ভেদনযোগ্যতার সাথে সম্পর্কটা দেখো, এফ এর সাথে সম্পর্কটা কিরকম, এফ এর সাথে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিকের মতো। এফ এর সাথে সম্পর্কটা কিরকম, এফ এর সাথে সম্পর্কটা ব্যস্তানুপাতিকের মতো, তবে সচরাচর আমরা এভাবে লিখি না আর কি, যে এফ ইকুয়ালস টু 1/এপসাইলন, এফ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ এপসাইলন নট, কথাটা আমরা এইভাবে লিখি না, ঠিক আছে। আচ্ছা, তো যদি অন্য কোনো মাধ্যম হয় তখন আমরা কুলম্বের বল সমান কি লিখতে পারবো? কুলম্বের বল সমান লিখতে পারবো 1/4πε ইন্টু একই সূত্র Q1 Q2 divided by r square. F equals to 1/4πε Q1 Q2 divided by r square. বেসিক্যালি এই দুইটা সূত্র একই জিনিস, শুধুমাত্র ভেদনযোগ্যতাটা আমাদেরকে বসাইতে হয়, ঠিক আছে। কোন মাধ্যমে এফ সবচাইতে বেশি? শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমে এফ এর মান সবচাইতে বেশি, শূন্য মাধ্যমে এফ এর মান সবচাইতে বেশি, ঠিক আছে। ওকে, হ্যান্ড রেইজ, এই লাইভ ক্লাসের মাঝখানে হ্যান্ড রেইজ করাটা আসলে এমন আহামরি কিছু না, এখানে এমনিতেই মাইনাস দিছি, মানে নিউটন আর মিটার স্কোয়ার পাশাপাশি আছে, নাথিং সিরিয়াস, নিউটন আর মিটার স্কোয়ার পাশাপাশি আছে। আপনি যদি এইভাবেও লিখেন কুলম স্কোয়ার পার নিউটন ইন্টু মিটার স্কোয়ার, তাইলেও সমস্যা নাই, একই জিনিস, কুলম স্কোয়ার পার নিউটন ইন্টু মিটার স্কোয়ার একই জিনিস। ই কোথায় পাইছেন? ই তো কোথাও দেখতে পাচ্ছি না, এটাকে বলা হয় হচ্ছে এপসাইলন নট। এই যে এই জিনিসটা আছে এইটাকে আমরা বলি হচ্ছে এপসাইলন নট, এপসাইলন, আর পায়ের নিচে যেটা আছে ওইটাকে আমরা বলি হচ্ছে নট, এপসাইলন নট, ঠিক আছে, এপসাইলন নট বলা হয়, আর ওইটাকে বলা হয় হচ্ছে শুধু এপসাইলন, এটা দিয়ে আমরা বলি হচ্ছে শুধু এপসাইলন। তড়িৎ মাধ্যমাঙ্ক জিনিসটা আসলে বুঝায় কোনো একটা মাধ্যমের ভেদনযোগ্যতা শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতার কয় গুণ, এইটার কোনো মাত্রা নাই, কোনো একক নাই। এই যে তড়িৎ মাধ্যমাঙ্ক জিনিসটা আছে, এই তড়িৎ মাধ্যমাঙ্কের কোনো মাত্রা ও একক নাই, এইটা শুধুমাত্র দুইটা মাধ্যম, একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে তড়িৎ বলের মান কত বেশি বা কত কম এইটা বুঝায়, ঠিক আছে। ওকে ফাইন, এপসাইলনের কোনো নির্দিষ্ট মান নাই, এটা এক এক মাধ্যমের জন্য এক এক রকম, এইটা এক এক মাধ্যমের জন্য এক এক রকম, ঠিক আছে। আচ্ছা, তো কুলম্বের সূত্রে তোমাকে খুব সিম্পলি এই জিনিসগুলা বলা হয়েছে যে নেগেটিভ চার্জগুলা বা সমধর্মী চার্জগুলা পরস্পরকে হচ্ছে বিকর্ষণ করবে, আর বিপরীত ধর্মী চার্জগুলা পরস্পরকে আকর্ষণ করবে। আচ্ছা, এই যে তোমরা জিজ্ঞেস করছো কে এর মান কত বা এপসাইলনের মান কত, এগুলার কোনো মান হয় না। যদি এক্সাক্ট কোনো ভ্যালু থাকতো এইটার মতো যে এপসাইলন নটের একটা ভ্যালু আছে, এটা আমি লিখে দিছি, তো অন্যান্য ভ্যালুগুলোও যদি থাকতো সেই ভ্যালুগুলোও আমরা লিখে দিতাম। তো কে এর মান ভিন্ন ভিন্ন, এক এক মাধ্যমের ক্ষেত্রে কে এর মান এক এক রকম, এক এক মাধ্যমের ক্ষেত্রে কে এর মান এক এক রকম। এই ফর্মুলা প্রতিপাদন দেখানোর কিছু নাই, এটা বেসিক্যালি এই দুইটা সূত্র থেকেই আসছে, এই দুইটা সূত্র থেকেই আসছে যে এফ সমানুপাতিক হচ্ছে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, বা এইখান থেকে এফ ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট ইনটু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার।
তো এই কনস্ট্যান্ট সমানই হচ্ছে 1/4πε0, এবং এইটার ভ্যালু হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, যেটা আপনারা 9-10-এও পড়ে আসছেন। এটা হচ্ছে কনস্ট্যান্ট বুঝায়, ধ্রুবক বুঝায়, ঠিক আছে। আচ্ছা, সামনে আগে এই জিনিসটা আমরা জানি, নেগেটিভ চার্জ বা দুইটা পজিটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে এবং বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে হচ্ছে আকর্ষণ করবে। আপনাদের সংজ্ঞা, থিওরি এগুলা তোলার দরকার নাই, এগুলা আমি বেশিরভাগ ক্ষেত্রে লিখে দিব, বা যেগুলো আমি লিখবো সেই জিনিসপত্রগুলো অবশ্যই আপনারা খাতায় তুলবেন, আর যা কিছু প্রয়োজনীয় মনে হয় খাতায় তুলবেন। আলটিমেটলি আমাদের এই পুরো ক্লাসের অ্যানোটেড স্লাইড আপনাদের হাতে পৌঁছায় যাবে, অ্যাপে পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, তড়িৎ মাধ্যমাঙ্কের কথা বলছি। তড়িৎ মাধ্যমাঙ্কটা হচ্ছে যে কোনো একটা মাধ্যমের ভেদন যোগ্যতা শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতার কয় গুণ। তড়িৎ মাধ্যমাঙ্ক কাকে বলা হয়? যে কোনো মাধ্যমের ভেদন যোগ্যতা শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতার কয় গুণ, সেইটাকে বলি তড়িৎ মাধ্যমাঙ্ক, সেটাকে আমরা বলি হচ্ছে তড়িৎ মাধ্যমাঙ্ক, ঠিক আছে। এপসাইলনকে ছোট হাতের ই দ্বারা প্রকাশ করা হয় না, এটার সাথে ছোট হাতের ই এর কোনো সম্পর্ক নাই। ছোট হাতের ই লিখি আমরা এমনি, জিনিসটা তো এরকম না, জিনিসটা হচ্ছে এইরকম। এটাকে বলে হচ্ছে এপসাইলন, এপসাইলন বলা হয় এটাকে, ঠিক আছে, এপসাইলন, ঠিক আছে। তো এইটার সাথে আমাদের ছোট হাতের ই এর কোনো সম্পর্ক নাই, ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে আধানের একক কি? আধানের একক হচ্ছে কুলম। কোন পরিবাহীর মধ্য দিয়ে 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 সেকেন্ড ধরে চললে যে কোনো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত আধান 1 কুলম বলা হয়। তো 1 কুলম সমান হচ্ছে 1 এম্পিয়ার ইন্টু 1 সেকেন্ড, বা এইখান থেকে আমরা লিখতে পারি, বা 1 এম্পিয়ার সমান কি? 1 এম্পিয়ার সমান হচ্ছে 1 কুলম পার সেকেন্ড। 1 এম্পিয়ার সমান কি? 1 এম্পিয়ার সমান হচ্ছে 1 কুলম পার সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এরপর হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। খেয়াল করেন, আমরা কুলম্বের সূত্রে আসলে কি বের করছি? কুলম্বের সূত্রে আমরা বের করছি বলের মান। কুলম্বের সূত্রে আমরা বের করছি কি? বলের মান। সো বল আলটিমেটলি কি জিনিস? বল আলটিমেটলি হচ্ছে একটা ভেক্টর রাশি। তো আমরা ভেক্টর চ্যাপ্টারে আসেন, ভেক্টর চ্যাপ্টারের একটু কনসেপশন একটু ঝালাই করে দেখি। তো ভেক্টর চ্যাপ্টার থেকে আমরা এরকম একটা জিনিস দেখছিলাম, যে আমরা যদি কোনো একটা একক ভেক্টর বাইর করতে চাই, কোনো একটা একক ভেক্টর, সাপোজ এ ক্যাপ সমান সমান লিখতাম এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, বা এইখান থেকে লিখতে পারতাম এ ভেক্টর সমান সমান হচ্ছে এ ইন্টু এ ক্যাপ। এটা ছিল আমাদের ভেক্টর চ্যাপ্টারের কনসেপশন। এটা ছিল আমাদের ভেক্টর চ্যাপ্টারের কনসেপশন, যে কোনো একটা ভেক্টর রাশিকে আমরা কিভাবে বাইর করতে পারি? ওই ভেক্টর রাশির মান এবং তার ভেক্টর বরাবর একক ভেক্টর দিয়ে গুণ। একক ভেক্টর দিয়ে গুণ করে দিলে, মানকে যদি আমি একক ভেক্টর দিয়ে গুণ করি তাইলে আমি কি পাই? মানকে একক ভেক্টর দিয়ে গুণ করলে যে কোনো একটা ভেক্টর রাশির মান পাই। তাহলে কুলম্বের বলের মান, কুলম্বের বলের মান কত ছিল? কুলম্বের বলের মান আমরা জানতাম F ইকুয়ালস টু 1/4πε0, শূন্য মাধ্যমেই ধরে নিলাম, Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। সুতরাং আমি যদি বল ভেক্টর বাইর করতে চাই, আমি বাইর করতে চাই হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, বল ভেক্টর। তো এই বল ভেক্টর এফ ভেক্টর সমান সমান কি আসবে? এফ ভেক্টর সমান আসবে এফ ভেক্টর সমান সমান আসবে এফ ইন্টু একক ভেক্টর দিয়ে গুণ করে দিছি, বল বরাবর একক ভেক্টর। এই আর দিয়ে কি বুঝাইছি? বল বরাবর একক ভেক্টর। তাহলে এইখান থেকে আসি, বা এফ ভেক্টর সমান সমান আমরা লিখতে পারবো হচ্ছে, উপরের সূত্র বসায় দেই, 1/4πε0 ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু এই আর একক ভেক্টরকে কি লিখা যাবে? আর ভেক্টর ডিভাইডেড বাই আর ভেক্টরের মান, বা এইখান থেকে লিখতে পারবো এফ সমান সমান হচ্ছে 1/4πε0। তোরা অনেকেই একটু ধাক্কা খাবি যে ভাই এখানে একটা কিউব চলে আসছে,
সারা জীবনে কিউব দিয়ে কোনো সূত্র দেখি নাই। 1/4 পাই এপসাইলন নট, নিচে দেখো এখানে কি আছে, আর স্কোয়ার, এখানে আছে হচ্ছে আর, তো আর স্কোয়ারের সাথে আর গুণ করে আর কিউব হয়ে যাবে, আর এইখানে থাকবে হচ্ছে আর ভেক্টর। তো এই যে সূত্রটা দেখতে পাচ্ছি এইটাকে আমরা কি বলি, এইটাকে আমরা বলি হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। এইটা আর কিছুই না, এটা জাস্ট ভেক্টরে প্রকাশ করলে সূত্রটার চেহারা কেমন আসবে সেইটা। এইটা দিয়ে আমাদের কোনো ম্যাথ সলভ করার দরকার নাই। তোমার এই Q1 Q2/r কিউব এই জিনিসটা আলাদা করে মনে রাখার দরকার নাই, সূত্র তোমার ওইটাই, এটাই তোমার সূত্র। এইটা দিয়েই বেসিক্যালি তুমি হচ্ছে সব ম্যাথ সলভ করবা, এটা দিয়েই তুমি হচ্ছে সব ম্যাথ সলভ করবা, তোমার যাবতীয় সকল ম্যাথ সলভ হবে হচ্ছে এই সূত্র দিয়ে। তারপরে এই সূত্রটা আমাদের বইতে আসি, এইটা জাস্ট আমরা দেখে রাখছি। ঠিক আছে, বল বরাবর একক ভেক্টর, এই আর দিয়ে কি বুঝাইছি, ভেরি গুড, খুব চমৎকার একটা রেসপন্স করছো। আর দিয়ে কি বুঝাইছি, আর দিয়ে বুঝাইছি হচ্ছে বল বরাবর একক ভেক্টর। থ্যাংক ইউ বাচ্চা। আর হচ্ছে বল বরাবর একক ভেক্টর। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, সামনে আগাই। এমসিকিউর কথা জিজ্ঞেস করছিলি, চলে আসছি আমরা আমাদের এমসিকিউতে। চল আমরা কয়েকটা এমসিকিউ সলভ করি, এরপর আমরা কয়েকটা ম্যাথ সলভ করব। কি বলছে, কোন একটা বস্তুর মোট চার্জ হতে পারে নিচের কোনটি? অপশনগুলো কি দেওয়া আছে, 3 × 10⁻⁻19, 4 × 10⁻⁻19, 5.76 10⁻⁻19, 6.4 10⁻⁻19। তো আমরা কি জানি, আমরা জানি কিউ সমান সমান হচ্ছে n ইন্টু ইলেকট্রনের চার্জ, দ্যাট মিনস আসবে হচ্ছে n ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19। এবার এই জায়গায় তুমি n এর ভ্যালু 1 বসাও, n এর ভ্যালু 2 বসাও, n এর ভ্যালু 3 বসাও, n এর ভ্যালু 4 বসাও, বসায় দেখো আলটিমেটলি কত আসে। তো বারবার গুণ আমি করব না, কারণ আমি জানি যে 16 দুগুণে কত, 16 দুগুণে হচ্ছে 32, তার মানে হচ্ছে 3.2। 3 ষোলো কত, 3 ষোলো হচ্ছে 48, নাই 4 ষোলো কত, 4 ষোলো হচ্ছে 64। তো যদি n এর ভ্যালু আমার 4 হয়, n এর ভ্যালু যদি 4 হয়, ভেরি গুড, অনেকে অ্যান্সার করে ফেলছিস, ডি সাব্বাস, ভেরি গুড। তো n এর ভ্যালু 4 হইলে আমি লিখতে পারবো কিউ সমান সমান 4 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, দ্যাট মিনস 4 ষোলো 64, দ্যাট মিনস 6.4 ইন্টু 10⁻⁻19 কুলম। বুঝতে পারছি সবাই, 6.4 10⁻⁻19 কুলম। তো এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। চলে আসি পরের এমসিকিউ। জিজ্ঞেস করা হয়েছে কুলম্বের সূত্র কেবল বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য, ঘটনা সত্যি। গতিশীল চার্জের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এইটাও সত্যি। মাধ্যমের উপর নির্ভর করে, এইটাও সত্যি। তো তিনটাই যদি সত্যি হয় তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে উপরের 1, 2 ও 3। কারেক্ট অ্যান্সার হবে উপরের 1, 2 ও 3। ভগ এই যে কুষ্টিয়ার রোনালদো, তুমি তোমার নামটা পাল্টাবা, তোমার নামটা দেখাটা খুবই ডিস্টার্বিং, ঠিক আছে প্লিজ, নাইলে আমার মাথায় হয় নাকি পড়াচ্ছি। মোনা, জুবাইর, জয়, রিজু, শিমু, কুষ্টিয়ার রোনালদো, কেমন না ব্যাপারটা, কি হয়ে গেছে? এন এর মান পূর্ণ সংখ্যা হইতে হবে, আমাদের পূর্ণ সংখ্যা হওয়ার কথা কার, পূর্ণ সংখ্যা হইতে হবে এন এর মান। চার্জের পরিমাণ তো পূর্ণ সংখ্যা হবে না, কারণ ইলেকট্রনের চার্জ কত, ইলেকট্রনের চার্জই তো আমি দেখতে পাচ্ছি 1.6 10⁻⁻19, এটা ইলেকট্রনের চার্জ। তো এইটাই তো একটা দশমিক সংখ্যা দেখা যাচ্ছে এখানে, তো এইটার সাথে কোনো সম্পর্ক নাই। পূর্ণ সংখ্যা হইতে হবে ইলেকট্রনের পূর্ণ সংখ্যার গুণিতক, ঠিক আছে, ওকে। তো এখানে 1, 2, 3 তিনটা কারেক্ট উত্তর। ওকে, সামনে আসি। দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব 1/3 গুণ করা হইলে এদের মধ্যকার বলের পরিবর্তন কত গুণ হবে? তো আমরা কি জানি, আমরা জানি এফ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল 1/r², বা এখান থেকে লিখতে পারবো এফ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল 1/1/3 টোটালটার উপর স্কোয়ার, বা এইখানে লিখতে পারবো এফ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল, এইটা উপরে উঠে যাবে, তাহলে 9 গুণ হয়ে যাবে। বলের মান কি হয়ে যাবে, বলের মান হয়ে যাবে হচ্ছে 9 গুণ।
বলের মান কি হয়ে যাবে? বলের মান 9 গুণ হয়ে যাবে। দূরত্ব যদি আমরা 1/3 করি, বলের মান হয়ে যাবে হচ্ছে 9 গুণ। আচ্ছা আচ্ছা, সবচাইতে বেশি আধান থাকে আহিত বস্তুর কোথায়? দেখো, তোমরা অনেকেই এই জিনিসটা ভুল করতে পারো। তোমরা বলতে পারো কেন্দ্রে। খুবই খারাপ কথা এটা, কখনো এটা বললেন না। আহিত বস্তুর কেন্দ্রে কখনো কোনো চার্জ থাকে না। আহিত বস্তুর কেন্দ্রে কখনো কোনো চার্জ থাকে না। তো খেয়াল করি, আমি যদি এখানে, আমাদের একটু ভিতরে গবেষণা করা লাগবে, কারণ খেয়াল করেন, আমাদের দুইটা তলের কথা বলছে। এখানে বলছে অবতল তল, এখানে বলছে উত্তল তল। তো এই যে বাইরের সারফেসটা আছে, এইটা হচ্ছে উত্তল তল, আর এই যে ভেতরের সারফেসটা আছে, এইটা হচ্ছে অবতল তল। তো তোমার কাছে কি মনে হয় কোন সারফেস এরিয়াটা বড়? কোন সারফেস এরিয়াটা বড়? তো আমি এটা বুঝি, আপনারাও বুঝলে ভালো হয়, যে আমাদের যে উত্তল তলটা আছে, এই উত্তল তলের সারফেস এরিয়া বেশি। সারফেস এরিয়া মানে হচ্ছে পৃষ্ঠতল। তো এইটার সারফেস এরিয়া কি? এইটার সারফেস এরিয়াটা বেশি। তো এইটার সারফেস এরিয়া যেহেতু বেশি, তাই উত্তল তলে হচ্ছে চার্জের পরিমাণ থাকবে বেশি। উত্তল তলে চার্জের পরিমাণ বেশি থাকবে। উত্তল তলে চার্জের পরিমাণ বেশি থাকবে। আচ্ছা, চলেন আমরা যে সূত্রটা পড়ছি, আমাদের থিওরি আজকের ক্লাসে এইটুকুই। তো আমরা আজকে এইটুকু থিওরির উপর বেস করে কয়েকটা ভালো ভালো ম্যাথ সলভ করে ফেলি। আসেন আমরা শুরু করি। আমরা আমাদের ম্যাথ করার সিলসিলা শুরু করি। সো আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা ভর দিয়ে দেওয়া আছে, তোরা দেখতে পাচ্ছিস আশা করি। এই ভরের পরিমাণ বলা আছে হচ্ছে 10 গ্রাম। এই ভরের পরিমাণ বলা আছে হচ্ছে 10 গ্রাম। ঠিক আছে? আচ্ছা, কি বলছে আমরা একটু কোয়েশ্চেনে দেখি। 10 গ্রাম, ও 10 গ্রাম বলেই দেওয়া আছে। 10 গ্রাম ভরের বস্তুকে কত চার্জ প্রয়োগ করলে বস্তুটি 2 মিটার উপরে ভাসবে? তো বস্তুটা আলটিমেটলি 2 মিটার উপরে ভাসতে চাচ্ছে না কেন? কারণ এই বস্তুটার নিচের দিক বরাবর একটা ওজন কাজ করতেছে। এই ওজন ডব্লিউ সমান কি? ডব্লিউ সমান হচ্ছে এমজি। এই ডব্লিউ সমান এমজি কাজ করতেছে কোন দিকে? সারা নিচের দিকে। আর নিচে কি আছে? নিচে আছে হচ্ছে +20 কুলম। তো এই চার্জটার মধ্যে, এই বস্তুটার মধ্যে, সরি, আমি যদি একটা প্লাস কিউ চার্জ বসায় দেই, এই বস্তুটার মধ্যে আমি কত চার্জ বসাবো? এই বস্তুটার মধ্যে আমি একটা প্লাস কিউ চার্জ বসায় দিব। তো খেয়াল করেন, ওজন কাজ করবে নিচের দিকে, আর তড়িৎ বল এফ ই দিয়ে আমরা কি বুঝি? এফ ই দিয়ে আমরা বুঝি হচ্ছে তড়িৎ বল বা কুলম্বের বল। তড়িৎ বল বা কুলম্বের বল, সেই তড়িৎ বল বা কুলম্বের বল এফ ই কাজ করবে কোন দিকে? এফ ই কাজ করবে হচ্ছে উপরের দিকে। এফ ই কাজ করলো হচ্ছে উপরের দিকে। তো খেয়াল করেন, আমরা এখান থেকে কি বলতে পারবো? বস্তু যদি ভেসে থাকে, তো বস্তু ভাসলে কি হবে? বস্তু ভাসলে আমরা বলতে পারবো এফ ই সমান সমান হবে হচ্ছে এমজি, বা এইখান থেকে লিখতে পারবো 9 ইন্টু 10⁹ ইন্টু এখানে কত আছে? এখানে আছে হচ্ছে 20 কুলম, ইন্টু এইখানে চার্জের পরিমাণ হচ্ছে কিউ, ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব আর স্কোয়ার। আর স্কোয়ারের ভ্যালু কত? এই হচ্ছে আর এর মান। আর এর মান কত? আর এর মান হচ্ছে 2 স্কোয়ার। তো আমি এখানে লিখে ফেললাম 2 স্কোয়ার সমান সমান হচ্ছে এম ইন্টু জি। এম এর মান কত? এম এর মান হচ্ছে 10 গ্রাম। তো এইটাকে কি লিখতে পারবো? 10 ইন্টু 10⁻³ কেজি। দ্যাট মিনস এইটাকে লিখতে পারবো 10⁻² কেজি। এম এর মান কত? এম এর মান হচ্ছে 10⁻² কেজি। তাহলে 10⁻² ইন্টু জি এর মান কত? 9.8। এখান থেকে আলটিমেটলি আমাদের কিউ এর মান বাইর করা লাগবে। তো এখান থেকে হিসাব করে ফেলি, বা এইখান থেকে আপনি সরাসরি যদি ক্যালকুলেশনটা করে ফেলেন, কিউ সমান সমান কি আসবে? কিউ সমান সমান আসবে হচ্ছে 10⁻² ইন্টু 9.8 ইন্টু 2 স্কোয়ার মানে হচ্ছে 4, ডিভাইডেড বাই হচ্ছে ছোট চার্জ তো আসবে অনেক, 9 ইন্টু 10⁹9 ইন্টু 20। তো এইরকম একটা ক্যালকুলেশনের দ্বার প্রান্তে আমরা এসে দাঁড়িয়েছি। 10⁻²
into 9.8 into 4 divided by 9 divided by 10 to the power 9 divided by 20 করলে আসে হচ্ছে 2.17 10 to the power minus 16 আসে নাই তো আমার 10 to the power minus 12 আসছে, বা এইখান থেকে কিউ সমান সমান আসবে হচ্ছে প্লাস, কারণ আমরা চার্জের মানটা শুরুতে কি ধরে নিছিলাম, চার্জের মানটা আমরা শুরুতে ধরে নিছিলাম হচ্ছে পজিটিভ, কারণ বিকর্ষণ বল হইতে হবে, ধাক্কা দিয়ে বস্তুটাকে শূন্যে ভাসায় রাখতে হবে। তো ধাক্কা দিয়ে বস্তুটাকে শূন্যে ভাসায় রাখার জন্য এখানে পজিটিভ চার্জই দেওয়া লাগবে। তো কিউ এর মান আসবে হচ্ছে প্লাস 2.178 into 10 to the power minus 12 10 to the power minus 12 কুলম। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এই হচ্ছে আমাদের চার্জের মান, এইটাই হচ্ছে আমাদের চার্জের মান। উপরের বস্তুটার মধ্যে এইটুকু পরিমাণ চার্জ যদি আমরা ঢুকায় দেই তাহলে জিনিসটা ভাসবে। নাজিম উদ্দিন, এফই সমান এমজি কেন হবে? খেয়াল করেন এই যে বস্তুটা আছে এই বস্তুটার মধ্যে শুধুমাত্র দুইটা বল কাজ করতেছে। একটা বল হচ্ছে নিচের দিকে, যেই বলটা হচ্ছে বস্তুটার ওজন, আর এখানে একটা প্লাস কিউ চার্জ বসাইলে আরেকটা বল কাজ করবে, কুলম্বের বল, স্থির তড়িৎ বল, এটা কাজ করবে উপরে। তো এই উপরের বল আর এই নিচের বল, এই দুইটা বলের মান সমান হইলেই তো বস্তুটা শূন্যে ভাসবে। উপরের বল আর নিচের বল, এই দুইটা বলের মান উপরে আর নিচে সমান হইলেই বস্তুটা শূন্যে ভাসবে। আচ্ছা, 9 into 10 to the power 9, এটা তো আমাদের সূত্র না যে কুলম্বের বলের সূত্র, যে 9 into 10 to the power 9 q1 q2 divided by r square। তো 9 into 10 to the power 9 এটা তো কনস্ট্যান্টের ভ্যালু, এটা তো আমাদের মুখস্থ মান আছে, ঠিক আছে। কিউ এর কোনো ভর নাই, শুধু চার্জ যোগ করতে বলছে। কিউ চার্জ হবে, প্লাস কিউ চার্জ হবে। আচ্ছা, প্লাস কিউ চার্জ হবে কিভাবে বুঝবেন? খেয়াল করেন, আপনাকে আলটিমেটলি বস্তুটাকে শূন্যে ভাসায় রাখতে হবে। তো বস্তুটাকে শূন্যে ভাসানোর জন্য নিচে আপনাকে একটা প্লাস চার্জ দিয়ে দিছে, তো আপনাকে বস্তুটার উপরে উপরের দিকে একটা বল প্রয়োগ করতে হবে, বল প্রয়োগ করতে হবে উপরের দিকে। কেন? কারণ ওজন কাজ করতেছে কোন দিকে? ওজন কাজ করতেছে নিচের দিকে। তো ওজন যেহেতু নিচের দিকে কাজ করতেছে, ওজনের বিপরীত দিকে বল প্রয়োগ করা লাগবে। এখানে যেহেতু প্লাস চার্জ হবে, তাহলে এখানে প্লাস চার্জ বসাইলে প্লাস প্লাসকে কি করবে? প্লাস প্লাসকে বিকর্ষণ করবে। প্লাস প্লাসকে কি করবে? প্লাস প্লাসকে হচ্ছে বিকর্ষণ করবে। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? এম এর মান বুঝি নাই। এম এর মান 10 গ্রাম দেওয়া আছে, 10 গ্রাম দেওয়া আছে, গ্রাম থেকে কেজিতে নিছি, 1000 দিয়ে ভাগ করছি। গ্রাম থেকে কেজিতে নিচ্ছি, 1000 দিয়ে ভাগ করছি। আচ্ছা, কোন বস্তুতে মোট আধান দশমিকে হয় না, এটা ভুল কথা। বস্তুতে মোট আধান দশমিকে হইতে পারে, কিন্তু ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক হয়। ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক হয়। ইলেকট্রনের চার্জ কত? 1.6 10 to the power minus 19, ওইটার পূর্ণ সংখ্যার গুণিতক হবে, ওইটার পূর্ণ সংখ্যার গুণিতক হবে। কিউ চার্জ আমরা বসাইছি, এই যে জিজ্ঞেস করছে কত চার্জ প্রয়োগ করলে, কত চার্জ প্রয়োগ করলে। সো এই বস্তুটার মধ্যে আমরা কতটুকু চার্জ প্রয়োগ করতেছি? সো এই বস্তুটার মধ্যে আমরা প্লাস কিউ চার্জ প্রয়োগ করতেছি, এই বস্তুটার মধ্যে আমরা প্লাস কিউ চার্জ প্রয়োগ করতেছি। ঠিক আছে, এম এর মান কেজিতে রাখতে হবে, এম এর মান কেজিতে রাখতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি। আরে সূত্র মানে কি? ওজন এফ ই সমান, এফ ই সমান কি লিখছি? এটা এমন কি কঠিন তোরা বুঝলি না? এফ ই সমান কি হবে? এফ ই সমান হবে হচ্ছে ওজন সমান সমান হবে হচ্ছে এমজি। তাইলে এফ ই এর মান হচ্ছে এইটা 9 into 10 to the power 9 q1 q2 by r square, আর এম এর মান 10 to the power minus 2, জি এর মান 9.8। সহজ কথা, এম এর মান সবসময় কেজিতে রাখবেন, এম এর মান সবসময় কেজিতে রাখবেন। ঠিক আছে, ওকে, সামনে আগাই আমরা, সামনে আগাই। একটা সমবাহু ত্রিভুজ দেওয়া আছে, যদিও ত্রিভুজটা দেখতে
সমবাহু ত্রিভুজ লাগতেছে না, ত্রিভুজটা দেখতে একটা বিষমবাহু ত্রিভুজ লাগতেছে, বাট এটা একটা সমবাহু ত্রিভুজ, আমাদেরকে মেনে নিতে হবে কারণ কোশ্চেনে বলছে এটা একটা সমবাহু ত্রিভুজ। তাইলে এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সেম, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। আচ্ছা, আপনাকে বলছে কি বিন্দুতে লব্ধি বল ও দিক নির্ণয় করো। প্লিজ একটু ভেক্টরের কনসেপশন কাজে লাগাইতে হবে। তো এই হচ্ছে সি বিন্দু। তো ওই যে সি বিন্দুটা আছে, সবাই একটু মনোযোগ দেন নাইলে হারায় যাবেন, সবাই একটু মনোযোগ দেন, সবাই একটু মনোযোগ দেন নাইলে হারায় যাবেন। খেয়াল করেন এ বিন্দুতে চার্জ আছে কত, এ বিন্দুতে চার্জ আছে 5 ইন্টু 10⁻⁻6 কুলম্ব। কেন? মাইক্রো কুলম্ব দেওয়া আছে, মাইক্রো কুলম্বকে আমরা কুলম্বে নিয়ে গেছি। আচ্ছা, বি বিন্দুতে চার্জ দেওয়া আছে 2 ইন্টু 10⁻⁻6 কুলম্ব, মাইক্রো কুলম্বকে কুলম্বে নিয়ে গেলাম। আর সি বিন্দুতে চার্জ দেওয়া আছে 3 ইন্টু 10⁻⁻6 কুলম্ব, মাইক্রো কুলম্বকে আমরা কি করছি? কুলম্বে নিয়ে গেছি, মাইক্রো কুলম্বকে কুলম্বে নিয়ে গেছি। এফ ই না লিখে এফ লিখলেও হবে, কোনো সমস্যা নাই। এফ ই লিখলে একটু ক্লিয়ারলি বোঝা যায় তড়িৎ বল। এফ ই ইলেকট্রিক ফোর্সের কথা বলা হচ্ছে, খালি তড়িৎ বল লিখলেও চলবে, এফ লিখলেও চলবে, কোনো সমস্যা নাই। তাহলে খেয়াল করেন একটা একটা করে আমরা করি, আমরা একটা একটা করে করি যদি বুঝতে অসুবিধা হয়। এ বিন্দুর চার্জ আর সি বিন্দুর চার্জ, আল্লাহর রাস্তে একটু মনোযোগ দেন প্লিজ, দয়া করে রিকোয়েস্ট করছি। এ বিন্দুতে চার্জ আছে কি? পজিটিভ। এ বিন্দুতে চার্জটা হচ্ছে পজিটিভ, সি বিন্দুতে চার্জটা কি? পজিটিভ। তাইলে এ বিন্দুর চার্জ সি বিন্দুর চার্জকে বিকর্ষণ করবে, এই বিকর্ষণের ডিরেকশনটা হবে এই দিকে, এই হবে হচ্ছে বিকর্ষণের ডিরেকশন F1, এই হচ্ছে বিকর্ষণের ডিরেকশন। তাহলে এ বিন্দুর চার্জ এবং সি বিন্দুর চার্জের মধ্যে ক্রিয়াশীল বল F1, F1 সমান সমান আসবে, জিজ্ঞেস করবে 9 ইন্টু 10⁹ কই পাইছেন, তাইলে 1/4πε0 ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, বা এইখান থেকে লিখতে পারবো F1 সমান সমান হচ্ছে 9 ইন্টু 10⁹ ইন্টু Q1 Q2, Q1 Q2 এর ভ্যালু কত? Q1 Q2 এর ভ্যালু হচ্ছে 5 ইন্টু 3 ইন্টু 10⁻⁻12, দুইটা 10⁻⁻6 রে যোগ করে দিছি, 10⁻⁻12 হয়ে গেছে, ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 2, টোটালটার উপরে হবে হচ্ছে স্কোয়ার, একক আসবে হচ্ছে নিউটন। বা এইখান থেকে F1 সমান সমান কি লিখতে পারবো? F1 সমান সমান একটা মান চলে আসবে আমাদের, সেই মানটা কত? 9 ইন্টু 10⁻9 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 10 হয় নাই, ইন্টু 5 ইন্টু 3 15 লিখলেই হইতো, 10⁻⁻12 ডিভাইডেড বাই 4 করলে আসে হচ্ছে 33.75, 33.75 ইন্টু 10⁻³ নিউটন। তো এইখান থেকে আমরা হচ্ছে F1 এর ভ্যালুটা পেয়ে গেছি, F1 এর ভ্যালুটা পেয়ে গেছি, যেটা হচ্ছে কোনাকুনি নিচের দিকে কাজ করতেছিল, কোনাকুনি নিচের দিকে যেই ফোর্সটা কাজ করতেছিল এটা হচ্ছে F1। আচ্ছা, তো এবার খেয়াল করেন, হ্যাঁ বি আর সি দিয়ে হবে, অবশ্যই বি আর সি দিয়ে হবে। তো এবার খেয়াল করি বি বিন্দুর চার্জটা কি? বি বিন্দুর চার্জটা হচ্ছে পজিটিভ, বি বিন্দুর চার্জটা কি? বি বিন্দুর চার্জটা হচ্ছে পজিটিভ। সি বিন্দুর চার্জটা কি? সি বিন্দুর চার্জটাও হচ্ছে পজিটিভ। তো পজিটিভ পজিটিভকে কি করবে? বিকর্ষণ করবে। পজিটিভ পজিটিভকে কি করবে? পজিটিভ পজিটিভকে বিকর্ষণ করবে। তো বিকর্ষণ করলে কি হবে? ধাক্কা দিবে না? এই যে এই ফোর্সের ডিরেকশন বুঝে নাই, কেউ কেউ জিজ্ঞেস করছে উপরের দিকে কেন হইল না, F1 এর ডিরেকশন উপরের দিকে কেন হইল না? এটা তো আকর্ষণ বল না ভাইয়া, এটা তো বিকর্ষণ, এখানেও প্লাস এখানেও প্লাস, তো প্লাস প্লাসকে বিকর্ষণ করবে, ধাক্কা দিবে, প্লাস প্লাসকে কি করবে? বিকর্ষণ করবে বা ধাক্কা দিবে। সো ধাক্কা দিছে, বাইরের দিকে ধাক্কা দিছে। তো এখানেও বি বিন্দুর চার্জ সি বিন্দুর চার্জকে কি করবে? ধাক্কা দিবে। তো এই হচ্ছে বাইরের দিকে ধাক্কা দিছে, এই দিক বরাবর কাজ করছে F2, এই দিক বরাবর কে কাজ করছে? F2। তাহলে বি বিন্দুর চার্জ এবং সি বিন্দুর চার্জের মধ্যে ক্রিয়াশীল বল
F2 সমান সমান কি আসবে 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, বা এইখান থেকে লিখতে পারবো 9 ইন্টু 10⁹9 ইন্টু Q1 Q2 এর ভ্যালু কত, Q1 Q2 এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু 10⁻12 ডিভাইডেড বাই কি আসবে আর স্কোয়ার এর ভ্যালু কত, যেহেতু সমবাহু ত্রিভুজ বলছে 2 স্কোয়ার, একক হবে নিউটন, বা এইখান থেকে আমরা হচ্ছে F2 এর ভ্যালুটা জেনে যাব। F2 এর ভ্যালুটা কত, F2 এর ভ্যালুটা হচ্ছে এইখানে জাস্ট হচ্ছে 2 ইন্টু 3 করে দিলেই হয়ে যাবে, এখানে চলে আসবে হচ্ছে 13.5 ইন্টু 10⁻³ নিউটন, 13.5 ইন্টু 10⁻³ নিউটন। এইটা হচ্ছে F2 এর মান, এটা হচ্ছে F2 এর মান। এইটুক পর্যন্ত বুঝতে পারছি, এইটা হচ্ছে F2 এর মান। বাচ্চা লোক এইটুক পর্যন্ত বুঝতে পারছেন সবাই? এইটুক পর্যন্ত কারো কোনো প্রবলেম যদি না থাকে তাহলে বাকিটা খুব সিম্পলি ভেক্টর, দেখবেন জীবনে মরণে খালি আমাদের ভেক্টর ভেক্টর করা লাগতেছে। পুরা এই স্থির তড়িৎ চ্যাপ্টারে যেই পরিমাণে আমি ভেক্টরের কথাবার্তা বলবো, এতটা কথাবার্তা আপনি ভেক্টর চ্যাপ্টারেও বলছেন কিনা আমার ডাউট আছে। ঠিক আছে, প্রচুর পরিমাণে আমরা এখানে ভেক্টরের কনসেপশন কাজে লাগাবো, প্রচুর পরিমাণে আমরা এখানে ভেক্টরের কনসেপশন কাজে লাগাবো। এইটুক পর্যন্ত সবাই ক্লিয়ার? মাইক্রো কুলম থেকে কুলম্বে কিভাবে নিছি, 10⁻⁻6 10⁻⁻6 দিয়ে গুণ করে দিছি, তাইলেই মাইক্রো কুলম থেকে কুলম্বে চলে গেছে। 10⁻⁻6 দিয়ে গুণ করে দিছি। আচ্ছা, কোন দেওয়া আছে, কোন দেওয়া আছে, কারণ যেহেতু তোমাকে কি বলে দিছে, যেহেতু তোমাকে বলে দিছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ বলে দিছে, তাইলে প্রত্যেকটা কোণের মান কত, প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। যেহেতু সমবাহু ত্রিভুজ বলে দিছে, তাইলে প্রত্যেকটা কোণের মান কত, প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। তো এই বাইরে ভিতরের অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয়, বাইরের অ্যাঙ্গেলটা তো বিপ্রতীপ কোণ, তাহলে এই অ্যাঙ্গেলটাও কত হবে, এই অ্যাঙ্গেলটাও হবে হচ্ছে 60 ডিগ্রি। বাইরের অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে ভিতরের অ্যাঙ্গেলটাও হবে কত, 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি হয়ে যদি হয়, সুতরাং লব্ধি বল আমরা কি লিখতে পারবো, লব্ধি বল, লব্ধি বল বাইর করতে চাই, তাহলে লব্ধি বল রেজাল্টেন্ট ফোর্স সমান সমান আসবে রুট ওভার, ভেক্টরের কনসেপশন কাজে লাগাও, রুট ওভার F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2 F1 F2 কজ আলফা। আলফার ভ্যালু কত, আলফার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। আলফার ভ্যালু কত, আলফার ভ্যালুটা হচ্ছে 60 ডিগ্রি। বা এইখান থেকে লিখতে পারবো সামেশন অফ এফ সমান সমান হচ্ছে রুট ওভার, বেশ বড় ক্যালকুলেশন করতে হবে। তো F1 এর মান কত, 33.75 ইন্টু 10⁻³ টোটালটার উপরে স্কোয়ার। আচ্ছা, এরপরে হচ্ছে প্লাস F2 এর মান কত, 13.5 10⁻³ 13.5 ইন্টু 10⁻³ এই টোটালটার উপরে স্কোয়ার, প্লাস নিচে চলে আসতে হচ্ছে, আর কত নিচে নামবো আমরা, প্লাস এখানে হচ্ছে 2 ইন্টু 33.75 ইন্টু 10⁻³ জায়গা হবে না, আরো সরাইতে হবে, এই পুরাটাই রুটের ভিতরে, এই পুরাটাই রুটের ভিতরে, ইন্টু 13.5 ইন্টু 10⁻³ ইন্টু কজ 60 ডিগ্রি। বারে বা বিশাল ক্যালকুলেশন, পুরাটা রুটের ভিতরে, পুরা জিনিসটা রুটের ভিতরে। বা এখান থেকে সামেশন এফ এর ভ্যালু, চল মিলায় দেখি, চল মিলায় দেখি সবার অ্যান্সার মিলে কিনা। তাহলে আগে ছোট ছোট ক্যালকুলেশন করি, 33.75 ইন্টু 33.75 ইন্টু 10⁻³ টোটালটার উপরে স্কোয়ার, প্লাস 13.5 ইন্টু 10⁻³ এখানেও টোটালটার উপরে স্কোয়ার, প্লাস 2 ইন্টু 33.75 ইন্টু 10⁻³
into 13.5 into 10 to the power minus 3 into cos 60 into cos 60 করলে আসে হচ্ছে এইটা, এটাকে করব বর্গমূল, করলে আসে হচ্ছে এইটা। তো একটু সুন্দর করে লিখলে আসবে 42.15 42.15 into 10 to the power minus 3 নিউটন। 42.15 into 10 to the power minus 3 নিউটন। সো এই হচ্ছে আমার লব্ধি বলের মান, এই হচ্ছে আমার লব্ধি বলের মান 42.15 10 to the power minus 3। মিলছে রে তোদের সাথে? 42.15, হ্যাঁ 42.15। এরপরে আবারও অনেক কিছু আছে রেলগাড়ির মতো অনেক ভ্যালু, তো ওগুলো আর আমরা লিখি নাই, ওইগুলো আর আমরা লিখি নাই। আচ্ছা, তো এরপরে আসেন, আপনাকে কি বাইর করতে বলছে? লব্ধি বলের দিকও বাইর করতে বলছে, ঠিক আছে, বলের দিক নির্ণয় করতে বলছে, বলের দিকটাও আপনাকে নির্ণয় করতে বলছে। তো আমি ধরে নিলাম এই হচ্ছে লব্ধি বল, এই বরাবর চলে গেছে, এটা হচ্ছে সামেশন এফ, এই যে এই বরাবর চলে গেছে এটা হচ্ছে সামেশন এফ। সামেশন এফটা একটা থিটা অ্যাঙ্গেল তৈরি করছে, ধরে নিলাম F1 এর সাথে। সামেশন এফ থিটা অ্যাঙ্গেল তৈরি করছে কার সাথে? সামেশন এফ। এইটা একটু খেয়াল করেন, সামেশন এফ থিটা অ্যাঙ্গেল তৈরি করছে কার সাথে? F1 এর সাথে। সামেশন এফ থিটা অ্যাঙ্গেল তৈরি করছে হচ্ছে F1 এর সাথে। তাহলে আমি যদি tan থিটার মান লিখি, আমি যদি tan থিটার মান লিখি, tan থিটা সমান কি লিখবো? tan থিটা সমান লিখবো অ্যাঙ্গেল যার সাথে সে নিচে সিঙ্গেল বসবে, তাইলে এখানে লিখবো F1 প্লাস এইখানে লিখবো হচ্ছে F2 cos 60 ডিগ্রি, উপরে লিখবো হচ্ছে F1 সরি F2 লিখবো F2 sin 60 ডিগ্রি, বা এইখান থেকে আমি লিখতে পারবো হচ্ছে F2 sin 60 ডিগ্রি। F2 sin 60 ডিগ্রির ভ্যালু কত? F2 sin 60 ডিগ্রির ভ্যালু, F2 এর ভ্যালু কত? F2 এর ভ্যালু হচ্ছে এইটা 13.5, 13.5 ইন্টু 10 to the power minus 3, 10 to the power minus 3 ডিভাইডেড বাই নিচে কি আসবে? নিচে আসবে হচ্ছে F1, F1 এর ভ্যালু কত? 33.75, 33.75 ইন্টু 10 to the power minus 3 প্লাস, আরো রেলগাড়ির মতো লিখতে হবে, F2 এর মান কত? F2 এর মান হচ্ছে 13.5, এখানে আবার cos 60, এখানে sin 60 আসবে, তো এখানে লিখতে হবে sin 60 ডিগ্রি। আচ্ছা, 13.5 ইন্টু 10 to the power minus 3 ইন্টু cos 60 ডিগ্রি। বিশাল ক্যালকুলেশন করে ফেলছি আমরা, বিশাল ক্যালকুলেশন করে ফেলছি, এইটুকু জায়গা আলাদা, এইটুকু জায়গা আলাদা। এই ক্যালকুলেশনটা করি এবার, এইটুকু ক্যালকুলেশন করি। তো এইটুকু ক্যালকুলেশন যদি করি, বিসমিল্লাহির রহমানির রহিম, 13 পয়েন্ট, এখানে আসবে হচ্ছে 13.5 ইন্টু 10 to the power minus 3 ইন্টু সাইন 60 ডিভাইডেড বাই, এখানে একটা ব্র্যাকেট লাগাই, 33.75 ইন্টু 10 to the power minus 3 প্লাস 13.5 ইন্টু 10 to the power minus 3 ইন্টু cos 60। এইটা করলে একটু পেজ পাল্টানো লাগে, একটু পেজটা পাল্টানো লাগে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? এখান থেকে আমরা লিখতে পারবো বা tan থিটা, tan থিটা সমান সমান কি? tan থিটা সমান সমান আসে হচ্ছে 0.289, বা এইখান থেকে থিটা ইকুয়ালস টু আসে হচ্ছে tan ইনভার্স 0.289। তাহলে এটাকে শিফট 10 করি, অ্যান্সার আসে হচ্ছে 16 পয়েন্ট সামথিং, বা থিটা সমান কি? থিটা সমান হচ্ছে 16.102, 16.102 ডিগ্রি। তো এই অ্যাঙ্গেল, এটা কার সাথে? লব্ধি বল, লব্ধি বল F1 এর সাথে, লব্ধি বল F1 এর সাথে 16.102 ডিগ্রি কোণে কাজ করে। তো এইটা হচ্ছে আমাদের দিকের বিষয়টা, আমরা এখান থেকে বুঝাই দিলাম।
দিকের বিষয়টা বুঝাই দিলাম, বুঝতে পারছেন কিনা বলেন। F2 এর সাথে নিলেও হবে, F2 এর সাথে নিলে তখন সূত্র পাল্টে যাবে, F2 এর সাথে নিলে তখন সূত্র পাল্টে যাবে, মানে সূত্রের ওই যে F1 F2 ওইটার সাথে নিলে সূত্র পাল্টে যাবে। পরীক্ষায়, হ্যাঁ পরীক্ষায় ওই সূত্র ডিরেক্ট ব্যবহার করা যাবে। ঠিক আছে, এ বি বিকর্ষণ বল নিলেন কেন? আহারে, পজিটিভ চার্জ, দুইটা পজিটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে না? দুইটা পজিটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে না? দুইটা পজিটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে না? মাইক্রোকুলম্বে রাখবো না। এত সহজ ম্যাথ যদি তোর কাছে কঠিন হয়, তাহলে যখন রিয়েলি কঠিন অঙ্ক করব তখন কি করবি? ঠিক আছে, শুরুতে বলের দিকটা বুঝি নাই, আচ্ছা শুরুতে বলের দিক বুঝেন নাই, আপনারা সব বাদ দেন, আপনারা এটা তো জানেন দুইটা পজিটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। সহজ কথা বাবুরা, তোমরা এত সহজ কথা যদি না বুঝো তাহলে আমরা কোথায় যাব? খেয়াল করো, এখানে পজিটিভ চার্জ, এখানেও পজিটিভ চার্জ, তো পজিটিভকে বিকর্ষণ করছে, বাইরের দিকে ধাক্কা দিছে, পজিটিভকে বাইরের দিকে বিকর্ষণ করছে, ধাক্কা দিছে। তো এই হচ্ছে বাইরের দিকে বিকর্ষণের ডিরেকশন। আবার এইখানেও, ওহো, আবার এইখানেও দেখতে পাচ্ছি পজিটিভ চার্জ, এইখানেও পজিটিভ চার্জ, তো পজিটিভকে বিকর্ষণ করছে, ধাক্কা দিচ্ছে বাইরের দিকে। তো এই যে বাইরের দিকে ধাক্কা দিছে, তাইলে এই পজিটিভকে ধাক্কা দিছে বাইরের দিকে ধাক্কা দিছে। বুঝতে পারছি? ঠিক আছে, ক্লিয়ার? ওকে, আচ্ছা এরপরে হুবহু এরকম একটা ম্যাথ আছে, কিন্তু এখানে সমবাহু ত্রিভুজ দেওয়া নাই, এখানে বিষমবাহু ত্রিভুজ দেওয়া আছে। এইটা 2 মিটার, এটা 3 মিটার, এইটা 4 মিটার, যদিও এখানে দৈর্ঘ্যের অনুপাতটা ক্লিয়ারলি বোঝা যায় না। তো এইটা বেসিক্যালি আপনাদের জন্য থাকবে হচ্ছে হোমওয়ার্ক, প্রচুর ম্যাথ হোমওয়ার্ক দিব, এই ম্যাথগুলো সলভ করতে হবে। সো এটা হচ্ছে HW01। আচ্ছা এরপরে সামনে যাই, এইটা সিনারিও বলে দিচ্ছি, এইটা হচ্ছে HW02। হোমওয়ার্ক করবেন, নাইলে পিছায় পড়বেন। আপনাকে দুইটা অঙ্ক করতে বলছে, ক নাম্বার অঙ্কে আপনাকে বলছে যে তিনটা বিন্দু আছে, ধরে নিলাম এইটা হচ্ছে এ বিন্দু, এইটা থেকে 6 সেন্টিমিটার দূরে এইটা হচ্ছে বি বিন্দু, এইটা থেকে 4 সেন্টিমিটার দূরে এইটা হচ্ছে সি বিন্দু। তাহলে তিন বিন্দুতে তিনটা চার্জের মান দেওয়া আছে। এ বিন্দুতে চার্জের মান কত? 2 ইন্টু 10⁻⁻8 কুলম। বি বিন্দুতে চার্জের মান কত? -5 ইন্টু 10⁻⁻8 কুলম। আর সি বিন্দুতে চার্জের মান কত? +1 ইন্টু 10⁻⁻8 কুলম। আচ্ছা, এ আর বি এর দূরত্ব কত দিয়ে দেওয়া আছে? এ আর বি এর দূরত্ব দিয়ে দেওয়া আছে হচ্ছে 6 ইন্টু 10⁻⁻2 মিটার। আর বি আর সি এর, সরি পি না, পি দেওয়া আছে এখানে, সি না, মাই ব্যাড, আমি সি লিখে ফেলছি, এটা বেসিক্যালি পি বিন্দু। আচ্ছা ফাইন, পি বিন্দু। আর বি থেকে পি এর দূরত্ব কত দিয়ে দেওয়া আছে? বি থেকে পি এর দূরত্ব দিয়ে দেওয়া আছে 4 ইন্টু 10⁻⁻2 মিটার। সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যাব। আচ্ছা, তো দুইটা অঙ্ক করতে বলতে ক নাম্বারে জিজ্ঞেস করছে কি? ক নাম্বারে জিজ্ঞেস করছে এ ও বি এর জন্য, এ ও বি এর জন্য পি বিন্দুতে চার্জের উপর লব্ধি বল নির্ণয় করো। তো এইটুকু পর্যন্ত হচ্ছে ক, এইটুকু পর্যন্ত হচ্ছে ক। ঠিক আছে, এ ও বি এর জন্য পি বিন্দুতে লব্ধি বলের মান কত হবে এটা বাইর করো। তো এখানে লব্ধি বলটা, দুইটা বল দুই দিকে যাবে। দুইটা বল কেন দুই দিকে যাবে? খুব সিম্পল ব্যাপার, খেয়াল করেন, এ বিন্দুর চার্জটা হচ্ছে পজিটিভ, পি বিন্দুর চার্জটাও হচ্ছে পজিটিভ। সো পজিটিভকে বিকর্ষণ করবে, এই বরাবর কাজ করবে এফ এ। কিন্তু এইখানে খেয়াল করেন, বি বিন্দুর চার্জটা হচ্ছে নেগেটিভ, তো নেগেটিভ চার্জ এই পজিটিভ চার্জকে কি করবে? আকর্ষণ করবে। তো এই বরাবর কাজ করবে হচ্ছে এফ অফ বি। তো আপনাকে যখন
লব্ধি বল বাইর করতে বলছে, সামেশন এফ বাইর করতে বলছে, তখন আপনি কি করবেন? আপনি এফ অফ এ থেকে এফ অফ বি বিয়োগ করে দিবেন। এফ অফ এ থেকে এফ অফ বি কি করবেন? এফ অফ এ থেকে এফ অফ বি বিয়োগ করে দিবেন। ঠিক আছে, হ্যাঁ, ক্লাস 9 এর কনসেপ্ট, ক্লাস 9-10 এর কনসেপ্ট, অল এক্স্যাক্টলি। আচ্ছা, আর খ নাম্বারে কি বাইর করতে বলছে? খ নাম্বারে দিয়ে দেওয়া আছে এইরকম সিচুয়েশন যে এ আর বি দুইটা চার্জ আছে, এ একটা চার্জ, বি একটা চার্জ, এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে হচ্ছে এইটুকু দূরত্বের মান কত? এইটুকু দূরত্বের মান হচ্ছে 6 × 10⁻² মিটার। এ বিন্দুতে একটা চার্জ আছে, এ বিন্দুর চার্জের মান কত? +2 × 10⁻⁻8। বি বিন্দুতে চার্জ আছে -5 × 10⁻⁸ কুলম। তো আপনাকে বাইর করতে বলতে পি বিন্দু কোথায় রাখলে, পি বিন্দুকে কোথায় স্থাপন করলে লব্ধি বল শূন্য হবে? এইটা হচ্ছে খ নাম্বার। এটা কত নাম্বার? এটা হচ্ছে খ নাম্বার। তো খ নাম্বারে আমরা কি করব? খ নাম্বার সলভের সময়, খ নাম্বার সলভের সময় আমরা যেটা ধরে নিব যে এ বিন্দুর পাশে পি বিন্দুটাকে বসাইছি। পি বিন্দুটাকে কোথায় বসাইছি? পি বিন্দুটাকে বসাইছি এ বিন্দুর পাশে, এবং কত দূরে? এক্স দূরে। পি বিন্দুর পাশে কত দূরে? এক্স দূরে। তো এই এক্স দূরে পি বিন্দুটাকে বসাইছি। পি বিন্দুর চার্জের মান হচ্ছে +1 × 10⁻⁻8 কুলম। তো আপনাকে এক্স এর ভ্যালু কত এইটা বাইর করতে হবে। তো এইখানে আপনাকে বলে দিছে কি? এইখানে আপনাকে বলে দিছে যে সামেশন অফ এফ এর মান কত? সামেশন অফ এফ এর মান 0। তার মানে হচ্ছে বা এফ এ মাইনাস এফ বি সমান সমান হচ্ছে 0, বা এখান থেকে এফ এ সমান সমান হচ্ছে এফ বি। এইখান থেকে ক্যালকুলেশন করে আমাদের কাজ হচ্ছে এক্স এর মান কত বের করা, বের করবেন। ঠিক আছে, এক্সাক্ট 9-10 এর ম্যাথ, এক্সাক্ট 9-10 এর ম্যাথ। একই সরল রেখায় বলা নাই মাহাদি, মাহাদি স্যার, এই জায়গায় তো বলা নাই যে চার্জ গুলো সরল রেখায় আছে। এখানে কি বলা আছে বাবু? কোশ্চেনও পরশ নাই, কোশ্চেনও পরশ নাই। ঠিক আছে, সবসময় মনে রাখি যখন লব্ধি বল শূন্য হবে, লব্ধি বল শূন্য হবে ছোট চার্জের পাশে। লব্ধি বল শূন্য কোথায় হবে? লব্ধি বল শূন্য হবে ছোট চার্জের পাশে। সামেশন এফ ইকুয়ালস টু 0 হবে ছোট চার্জের পাশে। সামেশন এফ ইকুয়ালস টু 0 হবে ছোট চার্জের পাশে। সামেশন এফ ইকুয়ালস টু 0 হবে ছোট চার্জের পাশে। আরেকটা ছোট্ট কনসেপশন, এইটাও আপনাদের জানার কথা, যে চার্জ দুইটা যদি সমধর্মী হয়, ধরো এটা যদি +2 কুলম হয় আর এটা যদি +5 কুলম হয়, তাহলে লব্ধি বল শূন্য হবে এই জায়গায়, অভ্যন্তরে কোথাও, এই পয়েন্টে সামেশন এফ ইকুয়ালস টু হবে 0। চার্জ দ্বয় সমধর্মী হইলে, হাফিজ ভাই কয়টা বাজে? চার্জ দ্বয় সমধর্মী হলে সামেশন এফ ইকুয়ালস টু 0 হবে অভ্যন্তরে কোথাও। সামেশন এফ ইকুয়ালস টু 0 হবে অভ্যন্তরে কোথাও। আর যদি এইখানে থাকে হচ্ছে +2 কুলম আর এইখানে থাকে হচ্ছে -5 কুলম, তখন লব্ধি বল শূন্য হবে এইখানে। যদি চার্জ দ্বয় যদি বিপরীত ধর্মী হয়, চার্জ দ্বয় যদি কি হয়? চার্জ দ্বয় যদি বিপরীত ধর্মী হয়, সামেশন এফ ইকুয়ালস টু 0 হবে, সামেশন এফ ইকুয়ালস টু 0 হবে বাইরে। সামেশন এফ ইকুয়ালস টু 0 হবে বাইরে। বাট অলওয়েজ মনে রাখবো কি? অলওয়েজ মনে রাখবো হচ্ছে ছোট চার্জের কাছে, ছোট চার্জের পাশে। অলওয়েজ মনে রাখবো হচ্ছে ছোট চার্জের পাশে। সামেশন এফ ইকুয়ালস টু 0 হবে কোথায়? সামেশন এফ ইকুয়ালস টু 0 হবে হচ্ছে ছোট চার্জের পাশে। দূরত্বটা সবসময় আমরা ছোট চার্জ থেকে হিসাব করি।
4 ইয়ার, এইটার জন্য তো আসলে 9-10-এই বিশাল বেসিক আপনাকে পড়ায় দেওয়া হয়েছিল। ছোটটা নেগেটিভ না, শুনো শুনো, সাংখ্যিক মান যেইটার ছোট, সাংখ্যিক মান যেইটার ছোট সেইটা ছোট। এখানে +2 আছে, -5 আছে, এখানে +2 ছোট, কারণ মডিউলাস ভ্যালু অফ +2 কুলম ইজ লেস দেন মডিউলাস ভ্যালু অফ -5 কুলম। এইটা মনে রাখেন। সাংখ্যিক মান যেইটার ছোট, যেই চার্জটার সাংখ্যিক মান ছোট সেই চার্জটার পাশে, যেই চার্জটার সাংখ্যিক মান ছোট সেই চার্জটার পাশে। ঠিক আছে, ওকে। বিভবের ম্যাথ এখনো আমাদের আসে নাই তো নাহিদ ভাই, বিভবের ম্যাথ আমাদের এখনো আসে নাই, বিভবের ম্যাথ আমাদের এখনো আসে নাই। ঠিক আছে, আচ্ছা, আরেকটা অঙ্ক হোমওয়ার্ক। তো এইটা হচ্ছে HW নাম্বার 3 এবং এইটা হচ্ছে আরো 5টা হোমওয়ার্ক আছে। এইটা হচ্ছে HW নাম্বার 4, এইটা হচ্ছে HW নাম্বার 5, HW নাম্বার 6। 6টা অঙ্ক করবেন, 6টা অঙ্ক সুন্দর মতো করে আমাদের Q3 এর গ্রুপে পোস্ট করবেন। হ্যাঁ, Q3 এর জন্য আলাদা গ্রুপ আছে। আপনারা যদি এখনো কেউ Q3 এর গ্রুপে জয়েন করে না থাকেন, আমি আপনাদেরকে গ্রুপে, আমি Q2 এর গ্রুপে হচ্ছে গ্রুপের লিঙ্কটা পোস্ট করে দিব। আপনারা Q3 এর গ্রুপে জয়েন করে নিন, Q3 এর গ্রুপে আপনারা জয়েন করে নিন। ঠিক আছে, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। মনির ভাই কি বুঝেন নাই? ওকে, আমাদের ক্লাস শেষ। একটা ভালো কথা বলা আছে, হেনরি ডেভিড থোরো, এই শব্দটার উচ্চারণ যেরকমই হোক, দেখতে যেরকমই লাগুক, থোরেই ইউ, থোরেই ইউ দেখতে লাগুক, বাট বসের নাম ছিল থোরো, হেনরি ডেভিড থোরো। তো হেনরি ডেভিড থোরো বস সেটা বলতে যে আসলে সাফল্য তাদের কাছেই ধরা দেয় যারা আসলে কন্টিনিউয়াসলি সেইটার খোঁজ করতে থাকে, কন্টিনিউয়াসলি সেইটার সার্চ করতে থাকে। সাকসেস ইউজুয়ালি কামস টু দোজ হু আর টু বিজি টু বি লুকিং ফর ইট। ঠিক আছে, ওকে। তো বলেন, আর কোনো কথা থাকলে বলেন। হ্যাঁ, গ্রুপে অ্যাড করে দেওয়ার ব্যবস্থা করতেছি, গ্রুপে অ্যাড করে দেওয়ার ব্যবস্থা করতেছি। Q1 এর গ্রুপেও দিলাম, আচ্ছা ঠিক আছে, Q1 এর গ্রুপেও দিয়ে দিব। আর কিছু, আর কিছু হোমওয়ার্ক গুলা কইরেন, হোমওয়ার্ক গুলা কইরেন। ঠিক আছে, হোমওয়ার্ক গুলা কইরেন। শাহজাহান তপন স্যারের বই কিনেন। আমার পার্সোনালি শাহজাহান তপন স্যারের বই অনেক পছন্দ। ক্যালকুলেটর ডিগ্রি মুডে রাখবেন আজীবন, ক্যালকুলেটর আজীবন ডিগ্রি মুডে রাখবেন। মেহেদি ভাই সম্ভবত আজকে ছুটিতে, মেহেদি ভাই সম্ভবত আজকে ছুটিতে। আচ্ছা, একটু দেখি মিশাউল কি বলছে একটু। বিষমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু যোগ করে গড় করে সমবাহু ত্রিভুজ বানিয়ে করতে পারবো না। এটা এই লজিক কই পাইছিস তুই? একটা বিষমবাহু ত্রিভুজ আছে, সেটার সমস্ত বাহুরে তুই যোগ করবি, যোগ করে তুই একটা সমবাহু ত্রিভুজ বানাবি। মানে কোনে পাইছিস তুই এই থিওরি? আমার জানতে খুব মন চায়। বড় অদ্ভুত বিষয়, বড় অদ্ভুত, বড় অদ্ভুত। ঠিক আছে, আচ্ছা, মানুষজনের বানানের দিকে আমি না তাকাইলেই ভালো। ঠিক আছে, মেডিকেলের জন্য ইসাক পড়েন, পড়েন, কোনো সমস্যা নেই। ইসাক স্যারের বইও ভালো, শাহজাহান তপন স্যারের বইতে খুব সহজ করে লিখে দেওয়া আছে। ইসাক স্যারের বইও খুব বেশি খারাপ কিছু না, পড়েন, পড়েন। ঠিক আছে, আচ্ছা। তো নতুন পুরাতন সমস্ত ছাত্রের সাথে ইনশাল্লাহ কথা হবে। আজকের মতো এই পর্যন্তই। একটু স্পিডটা গেইন করার চেষ্টা করেন। আমরা বেশ আমাদের একাডেমিক লাইভ ক্লাসগুলো প্রায় 15 দিনের মতো বন্ধ ছিল। ঠিক আছে, তো এই 15 দিনের জড়তা কাটায় আপনারা ফেরত আসেন, ফেরত এসে অ্যাজ মাচ অ্যাজ পসিবল বেশি বেশি প্র্যাকটিস করেন, বেশি বেশি পড়েন। কালকে আপনাদের সাথে আবার আমার ক্লাসে দেখা হচ্ছে। তো তার আগ পর্যন্ত সবাই ঠিকঠাক মতো পড়াগুলাকে গুছায় ফেলেন, পড়ে ফেলেন। দেখা হবে ইনশাল্লাহ ক্লাসে। টিল দেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।